আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার এক সিনিয়র বড় ভাই আমাকে বলেছেন। ওনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার বাবা 1982 সালে রেলওয়ের প্রকৌশলী হিসাবে যোগদান করেন। যোগদান করার পর তখন মানে আমাদের ওই সময়টাতে বাংলাদেশের রেলওয়ে আজকে যেরকম ডেভেলপড, ওই সময় কিন্তু এতটা ছিল না। তো সরি, তো ওই সময় বাংলাদেশ সরকারের তরফ থেকে, তৎকালীন সরকার তরফ থেকে বেশ কিছু প্রজেক্ট হাতে নেওয়া হয় রেলওয়ের ডেভেলপমেন্টের জন্য। ওই সময় দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এবং খুব বেটার লেভেলের মানে রেলওয়ে ট্র্যাক নির্মাণের জন্য মানে যে প্রশিক্ষণটা দরকার ছিল ওই টাইপের মানে স্কিল্ড পার্সন আমাদের কম ছিল। সদ্য নিয়োগপ্রাপ্ত যে অফিসার এবং প্রকৌশলী ছিলেন তখন তাদেরকে বেশ কয়েকজনকে ডেপুটেশনে চায়নাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল 3-4 বছরের জন্য। কারণ আমরা তো জানি রাসেল ভাই যে চায়নার রেলওয়ে ট্র্যাক গুলো কিন্তু বিশ্বের মানে খুবই উন্নত লেভেলের রেলওয়ে আর কি চায়নাতে। তো ওই সময় রাসেল ভাই চায়নায় মানে জিনজিয়াং প্রদেশ যেটা রয়েছে, তো জিনজিয়াং প্রদেশ থেকে কাজাকিস্তানের বর্ডার পর্যন্ত একটা রেলওয়ে ট্র্যাক নির্মাণের একটা প্রকল্প তখন চাইনিজরা ওটা রান করছিল আর কি। তখন ওনাদেরকে ডেপুটেশনে ওই প্রকল্পের সাথে অ্যাড করা হয় যাতে ওইখান থেকে ওনারা এক্সপিরিয়েন্সটা নিতে পারেন এবং ওইখানে কাজ করে ওনারা পরবর্তীতে বাংলাদেশে এসে ওই প্রক্রিয়াটা ইমপ্লিমেন্ট করতে পারেন আর কি। তো যখন ওনারা ওখান থেকে জিনজিয়াং প্রদেশ থেকে মানে তখনও কিন্তু রাসেল ভাই ওটাতে 80 সালে কাজ শুরু হয়, উনি গিয়েছিলেন 82 সালে। 2 বছরে বেশ একদম কাজাকিস্তানের বর্ডারের কাছে, ওনার বর্ণনা অনুযায়ী ওই সময় কাজাকিস্তানের বর্ডারের সাইড দিয়ে কাজটা হচ্ছিল আর কি। তো তখন ওনারা কাজাকিস্তান তো রাসেল ভাই ওখানে বেশ মরুভূমি এলাকা এবং ওখানে পাহাড় টাহাড়ও আছে অনেক। তো ওখানে ওনারা যেখানে থাকার যে জায়গাটা আর কি, ওখানে তো রাসেল ভাই মরুভূমির ভিতরে তো ওইভাবে বাড়িঘর করা যায় না। ওখানে বিশাল ওই টিমের মধ্যে ওই যেগুলো ওই যে আমরা অনেক সময় দেখি না যে গাড়ির মধ্যেই থাকা সবকিছুর ক্যারাভান বলে যেগুলোকে, তো যারা অফিসার র্যাঙ্কে ছিল ওনারা এরকম ক্যারাভানে থাকতো, এক একজনের এক একটা ছোট ছোট। আর যারা শ্রমিক বা একটু নিচের পদে চাকরি করতো ওনারা তাঁবুতে থাকতেন আর কি। এরকম করে ওনারা কাজ বেশ আগাচ্ছিলেন খুব ভালো মতো, কোনো সমস্যা হচ্ছিল না। তো এরপর এর মাঝে কি হলো রাসেল ভাই, ওনারা কাজ আগাতে আগাতে একটা জায়গায় এসে একটা ছোট মানে টিলা থেকেও ছোট একটা মানে উঁচু একটা জায়গা, ওটা আমরা একদম ছোট পাহাড় বলতে পারি আর কি, কিন্তু টিলা থেকেও সেটা ছোট, ওটা পাহাড়ও বলা যায় না, টিলাও বলা যায় না। ওটা ছিল রাসেল ভাই একদম মানে নিরেট পাথরের একটা পাহাড়। এখন মানে যে মেইন প্রকৌশলী যিনি ছিলেন, তো উনি বললেন যে প্রথমে চিন্তা করলেন এটাকে টানেল করে এর ভিতর দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা রেলওয়ে ট্র্যাকটা। তখন মেইন প্রকৌশলী বললেন যে না, এটা পাহাড় যেহেতু এটা খুবই ছোট, তো টানেল করাটা এটা একটা ব্যয়বহুল কাজ হবে, এর থেকে বেটার হয় আমরা এই ছোট ইটা আমরা ডিনামাইট দিয়ে এই মানে পাহাড়টাকে এখান থেকে সরিয়েই ফেলি, যেহেতু একদমই ছোট, তাহামরি ওরকম কোনো সমস্যা হবে না। তো উনি এই সবার সাথে মানে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিলেন যে সবাই সম্মতি দিলেন, হ্যাঁ ঠিক আছে, সিদ্ধান্তটা মানে ঠিক যে আমরা এটা টানেল নির্মাণ করা এটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হবে, এর থেকে বেটার হয় আমরা কয়েকদিনের মধ্যে এটা সরিয়ে ফেলি। তো রাসেল ভাই যখন ওনারা এই প্রকল্পটা মানে যখন এই পাহাড়ের কাছে ওনারা এসেছেন কাজ করতে করতে, তো ওই দিনের মতো কাজ মোটামুটি সমাপ্ত। তো রাসেল ভাই রাতের বেলা মানে ওই যিনি আঙ্কেল আর কি, ওনার নাম সঙ্গত কারণে বলছি না, যারা রেলওয়ে চাকরি করেন হয়তো অনেকেই ওনাকে চিনে থাকবেন। এখন যদি উনি রিটায়ারমেন্ট ঠিক আছেন রাসেল ভাই, উনি সপরিবার এখন কানাডাতে থাকেন। তো উনি যেহেতু ওই ইসের মধ্যে মানে টোটাল ওই টিমের মধ্যে একমাত্র মুসলিম ব্যক্তি ছিলেন, তো উনি রেগুলার ওই মানে সালাত আদায় করতেন। দেখা যাচ্ছে যে ক্যারাভানের ভিতরে উনি সালাত আদায় করতেন। তো একদিন উনি রাসেল ভাই যখন সালাত আদায় করছেন ক্যারাভানের মধ্যেই রাতের বেলা, তখন হঠাৎ ওনার কানে ফিস ফিস শব্দ ভেসে আসলো। ফিস ফিস শব্দে ওনাকে বলছে, কে যেন বলছে যে এখান থেকে চলে যাও, বারবার একই কথা বলছে, এখান থেকে চলে যাও। কিন্তু উনি চিন্তা করছেন কি ব্যাপার, হয়তো বা ওই সারাদিন কাজ করেছে, এটা মনের ভুলও হতে পারে, উনি এরকমটা মনে করেছিলেন। আসলে উনি যখন রাত্রে ঘুমালেন, তো গভীর রাত্রে হঠাৎ উনি ফিল করলেন ওনার গাড়িটা মানে যে ক্যারাভান যেটার মধ্যে ছিলেন আর কি, ওটা মানে একটু দুলছে। তো উনি চিন্তা করলেন যেহেতু মরুভূমির কাছে, কারণ রাতের বেলা হয়তো মরুভূমিতে একটা তীব্র বাতাস হতে পারে, তো যার কারণে হয়তো বাতাস এরকমটা হতে পারে। তো উনি এটা এরকম মানে চিন্তা করলেন এবং উনি আর তেমন কিছু এর বাইরে আর কিছু চিন্তা করেন নাই। সকালবেলা রাসেল ভাই ওই যারা অন্যান্য ওয়ার্কার এবং আদার্স যারা অফিসার ছিলেন, তো ওনারা তাকে বলছেন তুমি রাতের বেলা গাড়ি নিয়ে কোথায় গেছিলা? উনি বললেন রাতের বেলা আমি গাড়ি নিয়ে কোথায় যাবো, এখানকার রাস্তাঘাট তো আমি চিনি না।
আর গাড়ি নিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। বলে না, রাতের বেলা তোমার গাড়িটা এখানে ছিল না। বলে রাতের বেলা তো আমি ঘুমিয়েছিলাম। বলে না, রাতের বেলা এখানে গাড়ি ছিল না। এখন বলছে এই যে দেখো, মানে উনি যখন কিছুতেই মানে প্রমাণ মানে বলছেন যে আমি ঘুমাইছিলাম, তখন বলছে এই যে দেখো তোমার গাড়িটা এদিক দিয়ে চলে গেছে। এখন দেখো সত্যি রাসেল ভাই একটা জায়গা পর্যন্ত চাকার দাগ দেখা যাচ্ছে, তারপরে গিয়ে আর চাকার দাগ নাই। তো এটা একটা অদ্ভুত ব্যাপার। উনি চিন্তা করেন কি ব্যাপার, গাড়ি মানে কোথায় যাবে, আমি কোথায় যাব, উনি মানে ওনার কাছে সবকিছুই মানে একটা মানে স্বপ্নের মতো মনে হচ্ছে আর কি। তো যাই হোক রাসেল ভাই ওই দিনের মতো মোটামুটি কাজ ওনারা যতটুকু করার করেন আর কি। এর পরের দিন রাসেল ভাই যখন কাজ শুরু হয়, তখন হঠাৎ করে মেইন ইঞ্জিনিয়ার যিনি একা একা একটু ওই পাহাড়ের দিকে গিয়েছিলেন কাজটা আগানোর জন্য, হঠাৎ ওনার ওয়াকি টকিতে ওনার কোনো মানে মেসেজ আসছিল না। তো সন্দেহ করে কিছু লোক এগিয়ে গেলেন, যাওয়ার পর ওনাকে সম্পূর্ণ প্যারালাইজড অবস্থায় রাসেল ভাই পাওয়া যায়। তো ওনার চোখ খোলা সবকিছু, কিন্তু উনি শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না। তো ওনাকে তাড়াতাড়ি জিনজিয়াং প্রদেশে পাঠিয়ে দেওয়া হয়, ওখান থেকে মানে অ্যাম্বুলেন্স যোগে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয় ওখানে। তো উনি সেখানে হসপিটালাইজ থাকেন। এখন রাসেল ভাই যারা চিফ ইঞ্জিনিয়ার ছাড়া অন্যান্য যারা ইঞ্জিনিয়ার ছিলেন ওনারাই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এখন রাসেল ভাই যখন ওই পাহাড়ের গায়ে ডিনামাইটটা ফিট করা হয় এবং বেশ অনেক দূর থেকে ওই ডিনামাইটের বাটনটা মানে প্রেস করা হয় একটা মানে নিরাপদ দূরত্ব থেকে, তখন ওটা বিস্ফোরিত হলে ওই পাথরগুলা ভেঙে পড়ে, ওটা আস্তে আস্তে সরানো হয় ক্রেন দিয়ে, তারপর এভাবে আর কি টানেলটা তৈরি হয় আর কি প্রাথমিক পর্যায়ে। রাসেল ভাই যখনই ডিনামাইটটা ফিট করার পরে দূর থেকে যখন মানে আপনার বাটনে প্রেস করা হচ্ছিল, তখন দেখা যায় বাটনে কাজ করছে না, মানে ডিনামাইট মানে ব্লাস্ট হচ্ছে না। তখন চিন্তা করেন হয়তো বা কোনো টেকনিক্যাল প্রবলেম। তখন ওনারা যখন ডিনামাইটের কাছে গিয়েছেন, দেখেন যে ডিনামাইটের সাথে যে সংযুক্ত তারটা ছিল রাসেল ভাই, তারটা খুলে পড়ে গেছে। এটা তো মানে অবাক ব্যাপার যে তারটা খুলে পড়ে গেল। তা আবার ওনারা তারটা জোড়া দিয়েছেন, জোড়া দেওয়ার পর আবার পিছনে ফিরে গিয়ে মানে বাটন প্রেস করেছেন। তারপর দেখেন রাসেল ভাই কাজ হচ্ছে না। আবার ওনারা গিয়ে দেখেন আর একটা তার খুলে গেছে, কারণ একাধিক মানে ডিনামাইটটার একটা না বিভিন্ন জায়গায় কয়েকটা ফিট করা থাকে, যে মানে মেইন তারের আর একটা খোলা। তখন ওনারা ওটাও জয়েন করেন, তারপর আবার পিছনে ফিরে আসেন। ফিরে আসার পরে আবার যখন বাটনে প্রেস করেন দেখেন তাও কাজ হচ্ছে না। আবার কাছে গিয়ে দেখে আবার আর একটা তার খোলা। তো রাসেল ভাই যখন এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো, তখন সবার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হলো যে আসলে হচ্ছেটা কি, এমন তো হওয়ার কথা নয়। রাসেল ভাই ওই দিনের মতো কাজটা স্থগিত রাখা হয়, পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হয় যে আমরা এখন কি করব। তখন পরবর্তীতে ওনারা যখন সন্ধ্যার পরে মিটিং এ বসলেন, সিদ্ধান্ত হয় যে না, আমরা ডিনামাইট দিয়ে এক্সপ্লোসিভ দিয়ে এটাকে উড়িয়ে দেব। এই সিদ্ধান্তই ফাইনাল হয় আর কি। রাসেল ভাই ওই রাত্রে যে আঙ্কেল আর কি, উনি রাত যখন ওই ক্যারাভানের মধ্যে ছিলেন, ওই একই ঘটনা ওই গভীর রাত্রে হঠাৎ মনে হচ্ছিল যে ওনার গাড়িটা আবার দুলছে। তো যেহেতু আগের দিন এরকম একটা ঘটনা ঘটেছিল, ওনাকে বলেছিল যে আপনি গাড়ি নিয়ে কোথায় গিয়েছিলেন, উনি এবার চিন্তা করলেন যে না এরকম দুলছে, কারণ আমি একটু নিচে নেমে দেখি। উনি যখন গাড়ির দরজাটা খুলে নামার চেষ্টা করছিলেন, তখন মানে মনে হচ্ছিল দরজাটা বাইরে থেকে লক করে দেয়া। তখন উনি চিন্তা করলেন যে ক্যারাভানের সামনের দিকে যাই, গাড়ির কাছের দিকে যাই, দেখি সামনে কাউকে দেখা যায় কিনা। উনি যখন রাসেল ভাই সামনের দিকে গেলেন, দেখা গেল যে সামনে শুধু অন্ধকার আর অন্ধকার, মানে আশেপাশে কিচ্ছু নেই। ওনার তো আশেপাশে তাঁবু ছিল, আরো কিছু ক্যারাভান ছিল, উনি কিছুই দেখতে পাচ্ছেন না। উনি চিন্তা করলেন যে এটা কোথায় চলে আসলাম, আর গাড়িটা দুলছে, মনে হচ্ছে যে গাড়িটা মানে শূন্যে ভেসে চলছে। আমার কাছে এরকমটা মনে হচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে উনি কিছুই বুঝতে পারছেন না। উনি দ্রুত মানে খুব ভয় পেয়ে গেলেন এবং উনি মানে তাড়াতাড়ি শুয়ে পড়লেন, যা উনি আর কিছু চিন্তা করতে পারছিলেন না আর কি। সকালবেলা রাসেল ভাই সব ঠিকঠাক আছে, ওনার গাড়ি আগের জায়গায়। কিন্তু আবার লোকজন জিজ্ঞেস করলো আজকেও রাত্রে আপনি কোথায় গেছিলেন গাড়ি নিয়ে। তখন উনি বলে যে আমি তো এরকম ঘটনা, আমি রাতের বেলা এইরকম বিষয়টা কি করেছি। তখন অন্য সবাই যারা ছিল প্রত্যেকেই বিভিন্ন ছোট ছোট কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, যে রাত্রে আমি আজকে এরকম হঠাৎ করে মনে হলো, মানে আমার কাছে কেমন একটু অ্যাবনর্মাল মনে হচ্ছিল। কেউ বলছে আমার মনে হলো আমাকে বোবা ভূত ধরেছে। এরকম এক একজন এক এক ধরনের কথা বলছিল। তখন সবাই মোটামুটি একটু নিশ্চিত হলেন যে এখানে রয়েছে। তো রাসেল ভাই ওই দিন সন্ধ্যায় যখন ওনারা মানে কাজ মানে মোটামুটি যতটুকু কাজ করার দরকার বারবার ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু যখন ফিরে আসার মতো অবস্থা, তখন সবাই যখন রেস্ট করছিলেন, হঠাৎ সবাই একযোগে রাসেল ভাই, এটা একটা মানে অদ্ভুত ব্যাপার, ওখানে প্রায় 50 থেকে 55 জন লোক ছিল, মানে শ্রমিক সহ সবাই একযোগে প্যারালাইজড হয়ে যায়। এবং একজন মাত্র ব্যক্তি, ওই আঙ্কেল, উনি শুধু সুস্থ ছিলেন। তখন মানে
উনি তো অবাক যে উনি একা সুস্থ, অথচ ওনারা সবাই এরকম হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেলেন। তখন রাসেল ভাই ওই আঙ্কেল উনি খেয়াল করেন ওই যে পাহাড় থেকে অসংখ্য ক্ষুদ্র আকৃতির অনেকগুলো মানুষ নেমে আসছে। তাদের শরীরে অদ্ভুত পোশাক, চেহারাগুলো অনেক অদ্ভুত রকমের। ওনারা নেমে আসছেন, নেমে এসে ওদের সামনে একজন দলনেতা ছিল, উনি সব দেখছেন, ওই আঙ্কেল সব দেখছেন যে একজন দলনেতা আছে, দলনেতার পিছনে অসংখ্য লোক। সবাই এসে এই যারা 50-55 জন বা 60 জন যে লোকরা ছিল সবাইকে কাছে এসে দেখছে এবং প্রত্যেকে এক অদ্ভুত ভাষায় একে অন্যের সাথে কথা বলছে। উনি সেই ভাষাটা জানেন না, এটা না চাইনিজ ভাষা, না ইংরেজি ভাষা, না ফ্রেঞ্চ ভাষা, এটা যে কি ভাষা এটা উনি কিছুতে ধরতে পারছেন। উনি বেশ 3-4টা ভাষা সম্পর্কে ওনার ধারণা ছিল আর কি, কিন্তু উনি এটা কোন ভাষায় কথাবার্তা তারা বলছেন তোমরা বুঝতে পারছেন না। তখন যে দলনেতা, সেই দলনেতাটা একদম ওই আঙ্কেলের কাছে চলে আসেন, এসে তখন উনি বাংলা ভাষায় বলেন যে এখান থেকে চলে যাও, এটা আমাদের জায়গা। এটা বলে আবার সবাই ঠিক যেভাবে আসছিল সবাই আবার ওই পাহাড়ের উপরে চলে গেল। মনে হলো পাহাড়ের ওই পাশ থেকে হেঁটে আসছিল, আবার হেঁটে হেঁটে পাহাড়ের ওই পাশে চলে গেল। তখন রাসেল ভাই যখন ওরা চলে গেলেন, আবার সবাই হঠাৎ এই 50-55 জন একসাথে আবার সবাই সুস্থ হয়ে গেছে, আবার সবার শরীর সবাই নাড়াতে পারছে। তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছিল। তখন ওই আঙ্কেল ওই ঘটনাটা খুলে বললেন যে এরকম আমি দেখেছি, এরকম এসে আমার এরকম বলছে যে সবাই চলে যাও। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা এখানে আর কাজ করব না। কিন্তু রাসেল ভাই যেহেতু একটা মেজর একটা প্রকল্প ছিল, কাজ তো আগাতেই হবে কোনো না কোনো ভাবে। তখন মানে যেই পর্যন্ত রেলওয়ে ট্র্যাকটা নির্মিত হয়েছিল ওইখান থেকে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত পিছন দিকে আবার খুলে ফেলা হয়। সেটা সে 5 কিলোমিটার পর থেকে আবার ওই পাহাড়ের থেকে আধা কিলোমিটার দূর দিয়ে নতুন করে ট্র্যাক বসানো হয়। স্টিল নাও রাসেল ভাই ওই রেলওয়ে ট্র্যাকটা মানে সম্প্রসারিত হয়েছে। আমি যখন ওই ঘটনাটা শুনেছিলাম রাসেল ভাই, আমি তখন উইকিপিডিয়াতে এবং নেটে আমি সার্চ দিয়েছিলাম এবং দেখেছি সত্যি ওই সময় ওই 80-র দশকে ওই আপনার কাজাকিস্তানের ওই রাস্তার একটা সম্প্রসারণ কাজ হয়েছিল। তো রাসেল ভাই উনি যখন পরে দেশে চলে আসেন, বাংলাদেশের কিন্তু অসংখ্য মানে রেল লাইন পরবর্তীতে যে ডেভেলপড হয়েছে ওই আঙ্কেলের হাত দিয়ে অনেকটা হয়েছে আর কি। এখন উনি রিটায়ারমেন্টে চলে গেছেন। তো রাসেল ভাই ঘটনাটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল আর কি, যে এরকম মানে ঘটনা এখনো হয় আর কি। তো থ্যাংক ইউ রাসেল ভাই, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। আপনাদের জন্য আজকে এই কাহিনীটি কালেক্ট করেছি আবু জাফরের কাছ থেকে। আবু জাফর তিনি একজন পেশায় একজন পরিবহন, এক ধরনের পাবলিক ট্রান্সপোর্টেশনের চালক, যেটা মিরপুরের উপকণ্ঠে, ঢাকা শহরে মিরপুর উপকণ্ঠে একটি এলাকায় চলাচল করে এবং তিনি এখনো একই পেশায় আছেন, তবে তার রাউটটা এখন ডিফারেন্ট। তিনি অন্য জায়গায় তার সেই ট্রান্সপোর্টেশনে তিনি চালান। তো এই ঘটনা হচ্ছে অনেক আগের, মানে 2010 সালের দিকের একটা ঘটনা। আর সেই সময় তিনি মোটামুটি ওই অঞ্চলে তার এই ট্রান্সপোর্টেশন চালাতেন। তো আবু জাফর 2010 সালের দিকে তখন তিনি এই ট্রান্সপোর্টেশন মানে টেম্পো এটাকে তিনি চালাতেন মিরপুরের উপকণ্ঠে একটা জায়গায় ঢাকার, এবং সেখানে তিনি সারাদিনই তার কাজ করতো। তিনি সকালের পরে চলে যেতেন সেখানে এবং সেখান থেকে রাতে ব্যাক করতেন, গভীর রাতে। এবং তার কাজ শেষ হওয়ার পর তার একটা 50cc মোটরসাইকেল ছিল। সে সময়কার হন্ডা 50cc একটা স্কুটি টাইপের একটা মোটরসাইকেল পাওয়া যেত সে সময়, এখনো হয়তো খুঁজলে পাওয়া যায়। যাই হোক, সেই মোটরসাইকেলটা নিয়ে তিনি চলে আসতেন। তিনি থাকতেন তাদের গ্রামের একজন অবস্থাশালী পরিবার ছিল তার, তিনি মানে ঢাকায় সেটেল করা, এবং তার বাড়ির তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বটা পালন করতেন। রাতে বিশেষ করে যখন আসতেন তাদের বাড়ির গ্যারাজে তার থাকার জন্য আলাদা জায়গা ছিল। তো ওইটাই তার বাসা। আর তিনি তখনও বিয়ে শাদী করেননি, ইয়াং তিনি। তো মোটামুটি এভাবে ভালোই কেটে যাচ্ছিল আবু জাফরের সময়। তিনি দিনের বেলা যে মানে সেই তার টেম্পো চালাতেন, সারাদিন সেখানে ব্যস্ত সময় কাটাতেন, রাতে ব্যাক করতেন। আর অনেক সময় তিনি পারলে হোটেলে খেয়ে নিতেন, আবার কিছু কিছু সময় তিনি বাজার করে নিয়ে আসতেন এবং বাসায় রান্না করতেন। মানে তার এই গ্যারাজে যেখানে তিনি থাকতেন সেখানে একটা স্টোভ ছিল, সেখানে তিনি রান্না করতেন। তো একদিনকার ঘটনা, তখন এইরকম মাঘ মাস, প্রচন্ড ঠান্ডা পড়েছে এবং ঠান্ডায় একেবারে হাড় জমে যাচ্ছে এরকম একটা অবস্থা। মানে পুরো ঢাকা শহরে তখন প্রচন্ড ঠান্ডা এবং সেই ঠান্ডায় মানে একেবারে নড়াচড়া করা যায় না, এরকম একটা অবস্থা। তা আবু জাফর সারাদিন তার কাজে ছিল,
তিনি ট্রিপ করতেন, তার সেই টেম্পো নিয়ে তাকে চলে যেত অনেক দূরে, সেখানে যে যাত্রী নামিয়ে আবার চলে আসতেন, সেরকম বারবার ট্রিপ করতে হতো। তো সেই রাস্তাটা তার মুখস্থ ছিল, তিনি ওখান থেকে চালিয়ে যেতেন। বাট এই রাস্তার একটা ব্যাপার ছিল যে রাস্তাটা ছিল অনেকটাই মানে ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে আসতে হতো, আবার তারপরে এসে একেবারে বাজারের মধ্যে দিয়ে যেতে হতো, যে জায়গাটা কাইন্ড অফ লাইক বেশ খানিকটা মানে রাস্তার পাশটা বেশ নোংরাই ছিল, সেখানে ডোবা ছিল ইত্যাদি ইত্যাদি এরকম জায়গা। যাই হোক, এই জায়গা দিয়ে তিনি সারাদিন চলাফেরা করতেন। তো একদিন রাতের বেলা তিনি কাজ শেষ করেছেন এবং শীতের রাত এবং রাত গভীর হয়ে গেছে। তিনি যখন তার এই টেম্পোটা তিনি যেখানে রাখলেন তখন প্রায় রাত 11:30 বাজে। 11:30 মানে ও তখনকার সময়, এবং ওই অঞ্চলটাতে যেখানে তিনি টেম্পোটা যেখানে তার তিনি চালাতেন আর কি, সেই জায়গাটাতে এই রাত 11:30 মানে বেশ রাত, মানে একেবারে পুরা ওই জায়গাটা মানে নিশুতি, মানুষজন একদম নাই বললেই চলে, এরকম একটা অবস্থা। তো তিনি তার টেম্পো সেই গ্যারাজে রেখে বেরুলেন। তো বেরিয়ে আসলেন তার সেই 50cc মোটরসাইকেল নিয়ে এবং তিনি সেটাকে স্টার্ট দিলেন। স্টার্ট দিয়ে চলে আসছেন, কিছু দূর আসার পর তিনি দেখলেন যে সেখানে বাজার, যে সে বাজারটা বন্ধ হয়ে যাচ্ছে। তার কিছু বাজার করার প্রয়োজন ছিল, কারণ তিনি জানেন বাসায় কিছু নাই, তিনি যে রান্না করে খাবেন সেরকম কিছু নাই তখন। তো তিনি বাজারে পাশ দিয়ে আসছেন, বাজার বন্ধ হয়ে গেছে, একেবারেই মানে বন্ধ। মাছের দোকান ছিল অনেকগুলা, দেখতেছেন তিনি যে সেগুলোতে একদম বন্ধ। তো সেখানে দেখলেন যে ওই একজন মাছের ব্যবসায়ী, তিনি মাছগুলোকে গোছায় রাখতেছেন। তা আবু জাফর সাহেব তার সেই মোটরসাইকেল থামিয়ে তিনি বললেন যে কিছু আছে মাছ? তো বললো যে না, ওরকম কিছু নাই, কিছু কই মাছ আছে, নিতে পারো এখান থেকে, এখন আর কিছু নাই। তো তিনি তাড়াতাড়ি ওই তার মোটরসাইকেল রেখে চলে গেলেন সে মাছওয়ালার কাছ থেকে, যে কথা বলে মোটামুটি মানে কোনো আন্দাজের উপরেই উনি মাছগুলো নিলেন। লোকটা কই মাছগুলো তাকে একটা ব্যাগে ভরে দিয়ে দিল। তো তিনি তার সাথে ডিল করে মানে টাকা পয়সা খিসে দিয়ে নিয়ে আসলেন। তো সে উঠে তিনি আবার সেই মোটরসাইকেল স্টার্ট দিয়ে যখন রওনা দিয়েছেন, কিছু দূর আসলেন তিনি, একটা বাঁক ছিল, সেই বাঁকের পাশে বিশাল একটা মানে পুকুরের মতো, এবং সে পুকুরের পাশটা কিন্তু বেশ নোংরা, মানে মানুষজন ময়লা টয়লা ফেলে একেবারে স্তূপকৃত করে রাখছে জায়গাটা। তো পুকুরে পাশ দিয়ে যখন আসতেছেন সেই জায়গাটা কেমন যেন তার কাছে লাগছে, একে তো শীত আর পানির উপর দিয়ে কুয়াশা ছড়াচ্ছে আর ময়লা। তো তিনি বেশ খানিকটা আসার পরে হঠাৎ করে তার মোটরসাইকেলটা 2-3টা কাশি দিয়ে বন্ধ হয়ে গেল এবং একটু সামনে যেই থেমে গেল। তো তিনি তাড়াতাড়ি মোটরসাইকেল আবার থামিয়ে আবার কিক মারলেন, কারণ ওইটাতে কোনো সেলফ স্টার্ট নাই। তো কিক মারতেছেন বারবার, স্টার্ট হচ্ছে না। তার লাইটটা একটু জ্বলে ওঠে আর বাইক স্টার্ট মানে 2টা কাশি দিয়ে থেমে যায়। তো তিনি মানে পুরাই একটা বিপদে পড়ে গেলেন। এমন একটা জায়গা যে ডানে কিছু ঘরবাড়ি আছে, একটু মানে ডান দিকে একটু সামনের দিকে যে, আর রাস্তার আরেক পাশে হচ্ছে সেই পুকুর, আর তার পাশে ময়লা টয়লা জমে আছে, মানে একটা গন্ধ, কেমন একটা অবস্থা। আর আগে এখানে লাইট পোস্টের আলো পাওয়া যেত, দেখতেছে লাইট পোস্টে কোনো আলো নাই। তো চরম বিরক্ত হয়ে তিনি মানে একদম ইয়ে গেলেন। তো যখন তিনি ওই বাইকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করতে, স্টার্ট হচ্ছে না, তখন হঠাৎ খেয়াল করলেন যে ওই যে ময়লার কাছে, মানে ময়লাগুলো যে জমে আছে ওটার কাছে কোনো একটা নড়াচড়া, যেহেতু অন্ধকারে ঠিক মতো দেখা যাচ্ছে না নড়াচড়া কিসের, মোটামুটি মনে হচ্ছে যে কিছু একটা হাত দিয়ে মানে এরকম ছড়ায় টড়ায় দিলে যেরকম শব্দ হয় ওরকম। তো তিনি ভালো মতন খেয়াল করলে কি বেশ জোরেই হয়েছে শব্দটা। তো একবার তিনি ভাবলেন কুকুর টুকুর নাকি, এরকম চিন্তা করলেন। তো তাকায় দেখলেন ভালো মতন আকাশে চাঁদ আছে, চাঁদের হালকা আলো আর এই কুয়াশা, এর মধ্যে দিয়ে তিনি দেখলেন মনে হচ্ছে যে একটা মাথার মতো শেপ মানে ওই জায়গায় নড়াচড়া করতেছে, মানুষের মাথার মতো, শরীরটা ঢাকা পড়া, ময়লার যে একটু স্তূপ সেটার আড়ালে। তো তিনি চিন্তা করলেন হতে পারে অনেক আছে না পাগল বা ওই যে কাগজ টাগজ টোকায় এগুলা, মানে একটা, তিনি এতটা সিরিয়াসলি নিলেন না ব্যাপারটা। চিন্তা করলেন যে হতে পারে কেউ একজন বা কিছু একটা ওখানে হয়তো আছে, কোনো মানুষজন আছে, অনেক মানুষ কাগজ টোকায়, ওই টোকায়, মানে তিনি ওই জায়গাটাও একটু অন্যরকম। এটা চিন্তা করে তিনি একটা আমল নিলেন না, বারবার স্টার্ট করার চেষ্টা করলেন বাইক, দেখলো যে হচ্ছে না। 2-3বার করছেন, তার বাইক কিন্তু স্টার্ট হচ্ছে না। এরপর তিনি খেয়াল করলেন যে ওই নড়াচড়ার শব্দটা আস্তে আস্তে আর একটু বাড়লো, আর তারপরে তিনি খেয়াল করলেন মানে চোখের কোণা দিয়ে তিনি দেখতেছেন যে সেই যে মাথার মতো জিনিসটা মানে মনে হচ্ছে মানে ক্রল করে, মানে হামাগুড়ি দিয়ে স্তূপের পাশ থেকে বের হয়ে আসতেছে খুব উদ্ভট ভাবে, মানে হামাগুড়ি দিয়ে আসতেছে। মানে নর্মালি একটা মানুষ হলে যেটা কি করে উঠে হেঁটে আসে এরকম কিছু, বা হয়তো কাগজ টোকা নিবে কেউ হলে পিঠে একটা বস্তা থাকে উঠে হাঁটা দেয় বা এরকম,
তো এখানে কিন্তু সেরকম না, মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে আসতেছে, কিন্তু তার কাছে কোনো বস্তা টস্তা কিছু নাই এবং শরীরটা খুবই শীর্ণ, বোঝা যাচ্ছে যে মানে শরীর খুব শীর্ণ, শরীরের মধ্যে মানে মাংস খুব একটা নাই, মানে একেবারে হাড় জিরজিরে এরকম। এবং তার পরনে মনে হচ্ছে হাফ প্যান্টের মতো, শর্টস এর মতো কিছু একটা পরা এরকম। অন্ধকারের মধ্যে চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে একটা অবয়ব এরকম, এবং সেটা হামাগুড়ি দিয়ে দিয়ে আসতেছে, দুই হাত এরকম সামনে দিয়ে, দুই পা এরকম পিছনে হামাগুড়ি দিয়ে, হাঁটু ভেঙে ভেঙে। এই অন্ধকারে তিনি বুঝতেছেন, তার কাছে না একটু বুকটা ছেদ করে উঠলো আসলে আবু জাফর এটা, তিনি চিন্তা করছেন এটা কি, এটা মানে একটা মানুষের মতো এরকম। তো অনেকটাই তার কাছে চলে আসছে, মানে তার থেকে প্রায় বেশি হলে মানে খুব বেশি হলে 10 ফিটের মতো দূরে। তো তিনি একটু থতমত খেয়ে তাকায় ছিলেন। তো এই সময় তিনি হঠাৎ করে দেখলেন ওইটা খুব দ্রুত তার দিকে দৌড় দেওয়া শুরু করলো, কেমন একটা শব্দ করে, মানে কেমন একটা শব্দ নেই, মানে শব্দটা খুবই অ্যাবনর্মাল একটা শব্দ করে তার দিকে দৌড় দিয়ে আসা শুরু করলো। তো তিনি না থরথর করে কেঁপে উঠছেন। এই সময় মানে যখন দৌড় দিচ্ছে ওই সময় তিনি আবার কিক দিছিলেন মোটরসাইকেলে, এবং এই কিকে তার বাইকটা স্টার্ট হয়ে গেল এবং সামনে যে হেডলাইটটা ছিল জ্বলে উঠলো। 1 সেকেন্ডের জন্য মনে হয় তার আলোটা যে পড়লো এমন একটা জায়গায়, মনে হয় খুব দ্রুত সরে গেছে তার লাইটের সামনে থেকে একটা মানুষের মতোই চেহারা, এবং খুব শুকনা, মানে মুখ টুক একদম শুকায় টুকায় গেছে এরকম, চোখগুলো ড্যাব ডেবে টাইপের, এবং চোখের ভুরু দেখা যাচ্ছে না, আইব্রাউজ নাই, কেমন জানি মানে মাথাটা কেমন, চুলগুলো কেমন জানি একটা পাটের মতো এরকম, মানে মানে অ্যাবনর্মাল পুরো, এবং গায়ের কালারটা অনেকটা মনে হচ্ছে যে ইঁদুরের বাচ্চার মতো গায়ের কালার, অনেকটা কাইন্ড অফ লাইক দ্যাট এরকম। কিছু একটা খুব মানে মিলি সেকেন্ডের মধ্যে সরে গেছে তার সামনে থেকে, এবং ওই যে ময়লার যে স্তূপ ওখানে কোথায় গেল তিনি আর খেয়াল করতে পারলেন না। তো তার মোটরসাইকেল যেহেতু স্টার্ট হয়েছে, তিনি তাড়াতাড়ি আবার উঠে বসে তিনি ওই গিয়ার ফেলে ওটা টানা শুরু করলেন। এখন চলা শুরু করছে মোটরসাইকেল, এবং সামনে যে তিনি একটু মানে থতমত খেয়ে গেছেন, তার মাথায় আসলে কিছু আসতেছে না যে ব্যাপারটা কি দেখলেন। তিনি চিন্তা করতে করতে তিনি চালাচ্ছেন, আর তার মধ্যে মানে একটু ভয় কাজ করতেছে, কারণ পেছন দিকে তো অন্ধকার, সামনে যেখানে যতটুকু হেডলাইট পড়তে ততটুকুই আলো দেখতে পাচ্ছেন। আর এই মোটরসাইকেলের হেডলাইটও খুব একটা স্ট্রং না আর কি, তখনকার সময়ের মানে এখন আসলে এই মোটরসাইকেল এখনো হয়তো দেখা যায় কোথাও, হেডলাইটের আলো খুব বেশি স্ট্রং না এই অন্ধকারে, এবং এই রাস্তার মধ্যে তখন কোনো মানুষই নাই। তিনি ইন দ্য মিন টাইম মানে তিনি ধরেন 11:30টার দিকে ওই গ্যারেজ থেকে বেরোইছেন, এখানে আসছেন, মাছ কিনছেন, এখন 12টা পার হয়ে গেছে, মানুষজন নাই। আর অন্য কোনো ফিরতি পথেও যে কোনো তার ওখানে টেম্পো বা কোনো কিছু আসতেছে টম টাইপের কিছুই নাই। তো তিনি যাচ্ছেন সামনে, এবং যেতে যেতে সামনে আরো কিছু দোকান পড়ে, এবং ওইখানের কাছাকাছি যে ওনার মোটরসাইকেলটা আবার স্টপ হয়ে গেল, মানে আবার বন্ধ হয়ে গেছে, মানে স্টার্ট বন্ধ। এখন যেখানে তিনি আছেন পাশে কতগুলো দোকান, আর সেই দোকানগুলোর পাশে এক পাশে গাছ, অনেকগুলা গাছ, আবার সামনে কিছু দোকান, মানে দুই পাশে দোকান এবং গাছে ঘেরা জায়গাটা, এবং অন্ধকার, রাস্তাটার মধ্যে বেশ অন্ধকার, এবং তিনি ঝিঝি পোকার শব্দ শুনতেছেন। এবং তিনি যেই অঞ্চলটা দিয়ে চলাফেরা করতেন এটা কিন্তু অনেকটা এই মফস্বল টাইপের একটা এলাকা, সাবার্ব টাইপের, এবং সেখানে এই মানে খুবই মানে মনে হচ্ছে যে একটা গ্রামের ফ্লেভারও ওই জায়গাটায় আছে এরকম। আর তিনি ঝিঝি পোকার শব্দ শুনতেছেন, খুব লাউড ঝিঝি পোকা ডাকতেছে, এবং বাম পাশের বাসাগুলোর মানুষ মনে হচ্ছে দূরে আর কি, সেগুলো 1তলা 2তলা বাড়ি, সেগুলো মনে হচ্ছে মানুষ ঘুমায় গেছে, একদম খুবই ঘুমায় গেছে, মানে কোনো মানুষজন জাগনা নাই সেখানে, এরকম একটা অবস্থা। তো তিনি একটু থতমত খেলেন, বাইকটা এখানে থেমে গেছে, তিনি কিভাবে কি করবেন। এখন তিনি আবার চেষ্টা করলেন কয়েকবার, ঝাঁকি দিয়ে দেখলেন ওইটা মানে তেলের ট্যাঙ্ক ছিল সিটির নিচে, ঝাঁকি দিলেন, দেখলেন যে হ্যাঁ তেল আছে বাইকে, তো কেন বন্ধ হচ্ছে। এখন তিনি চেষ্টা করতে পারতেন তার স্পার্ক প্লাগটা খুলে দেখতে। এখন এই যে পরিবেশের মধ্যে তিনি থেমে আছেন, এখানে স্পার্ক প্লাগ খোলার মতো অবস্থা নাই। তো তিনি করলেন কি, তার মোটরসাইকেল, এবং ওখানে কোনো নাই, ল্যাম্পপোস্টও নাই যে আলো আছে, তিনি মোটরসাইকেল, তার কাছে কোনো ফ্ল্যাশ লাইটও নাই। আর ওই সময় মানে এত অ্যাডভান্স জিনিসপত্র ছিল না 2010-এর দিকে। তো মানে এখন যেমন বিভিন্ন রকমের গেজেট বেরিয়েছে, যে বিভিন্ন ফ্ল্যাশ লাইট ইত্যাদি ইত্যাদি। আর তার যে মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনের আলো অতই না আর কি, ওই যে নর্মাল স্ক্রিনের আলো সামান্য হয় সেটা আর কি। তো তিনি মোটরসাইকেলটাকে ঠেলা শুরু করলেন। তিনি চিন্তা করলেন ঠেলে যদি সামনে কোনো ল্যাম্পপোস্ট পাই, তিনি জানেন যে একটু পরে সামনে দিয়ে রাস্তাটা শুরু হয়েছে, কিন্তু ওইটা আবার একদমই বিস্তীর্ণ রাস্তা, এক পাশে খালের মতো, আর এক পাশে মানে পুরা বিস্তীর্ণ জায়গা, ওখানে কোনো মানুষজন মানে অনেক দূর পর্যন্ত দেখা যায় না। তো তিনি চিন্তা করলেন ওখানে যাওয়ার আগে রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্ট থাকার কথা, মোড়ে ওখানে একটা বাজারের এন্ট্রি আছে, সেখানে ওই বাজারটা এখন বন্ধ, রাতের বেলা সবই বন্ধ। চিন্তা করলেন যে ওইখানে থেমে যদি মানে দেখি স্পার্ক প্লাগটা খোলা যায় কিনা। আবার অনেক সময় দেখা যায় 2-1 ওই বেবি ট্যাক্সি আলা বা কেউ থেমে আছে, এরকম দেখা যায় রাতের বেলা।
তখনকার সময় মানে সিএনজি মানে নতুন আসছে আর কি তখন। তো চিন্তা করলো যে সিএনজি ওয়ালা বা কেউ যদি থাকে তাহলে একটা কাহিনী। তো তিনি ওইটাকে টেনে 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 বাইক নিয়ে হাঁটা শুরু করলেন। তো খুবই একটা ক্লান্তিকর ব্যাপার, সারাদিন কাজ করছেন, তার মানে খুব ক্লান্ত লাগতেছে ঠেলে ঠেলে আনতে আনতে। তো এক পর্যায়ে তিনি পৌঁছালেন ওই মোড়ে পৌঁছানোর পর দেখলেন যে হ্যাঁ ল্যাম্পপোস্ট একটা আছে, কিন্তু উনি এতটাই আসলে ওনার জন্য ওই দিন আনফর্চুনেটলি ওইখানে কোনো সিএনজি ড্রাইভার বা কেউই নাই। পুরো জায়গাটা কাকা করতেছে, দোকানগুলোর শাটার বন্ধ, এবং একটা দোকানের সামনে একটা লাইট জ্বলতেছে, সেই লাইটটা হয়তো রাতে জ্বালায় রাখছে লোকটা। তো তিনি ওই একটা জায়গায় এমন জায়গায় রাখলেন যে ল্যাম্পপোস্টের কিছুটা আলো আর দোকানের কিছুটা আলো তিনি যাতে পান। তো ওখানে দাঁড়ায় তিনি বসে তার মোটরসাইকেলের প্লাগ বের করলেন। প্লাগ বের করে মানে তার একটা টুল বক্স ছিল, ওইটা দিয়ে খুলে প্লাগ বের করলেন, ঘষে তারপর ট্রাই করলেন অনেকবার, তার মোটরসাইকেল স্টার্ট হচ্ছে না। কিছু একটা সমস্যা হয়েছে বাইকে। তখন তিনি চিন্তা করলেন এমন কেমনে কি করি। তো তিনি মোটরসাইকেলটাকে টেনে নিলেন, নিয়ে তিনি ওখানে একটা দোকানদারকে চিনতেন, যেহেতু তিনি ওখানে সবসময় রুট দিয়ে চলাফেরা করেন। ওই দোকানের সামনে তাদের আবার এই সামনে যে শেডটা করা সেটার একটা লোহারই ছিল আর কি, মানে এরকম বার দিয়ে তৈরি করা। তো ওইটার সাথে তিনি তার বাইকের যে লকটা, সেটা একটা এরকম শিকলের মতো লক ছিল আর কি, সেটা দিয়ে তিনি পেঁচায় তার বাইকটাকে লক করলেন, করে ঘাটটা লক করে দিয়ে তিনি চিন্তা করলেন যে আমি চলে যাই রাতের মতো, আসলে এখন আর কিছু করার নাই। তিনি তার হাতে সেই মাছের ব্যাগটা নিয়ে হাঁটা ধরলেন ওইখান থেকে। এখন বুঝতেছেন যে বেশ দূর হাঁটতে হবে। তিনি হেঁটে যেখানে বেরোবেন তাকে বেরোতে হবে উত্তরার থেকে বের হয়ে আরো হেঁটে ভেতরে উত্তরার দিকে যেতে হবে। তার মানে চিন্তা করেই খুব কষ্ট লাগতেছে। আর সারাদিন কাজ করছেন, মানে একদম মানে কোমর ব্যথা, মাথা ব্যথা, এরকম অবস্থা। ঠান্ডা পড়ছে মারাত্মক রকমের, এবং তার গায়ে একটা সোয়েটার পরা, তার উপর যে শাল পরছে তিনি, এবং হাতের মধ্যে সেই ব্যাগটা নিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতেছেন এবং অনেক দূর যাওয়ার পরই দেখলেন যে ওই পিছনের দোকানপাট আলো ঢাকা পড়ে গেছে। এখন শুধু দুই পাশে, এক পাশে বিস্তীর্ণ জায়গা, এক পাশে খাল, এরকম একটা অবস্থা। হেঁটে যাচ্ছেন, তো কেমন জানি লাগা শুরু করলো তার কাছে। হঠাৎ তার কাছে মনে হলো যে তাকে কেউ ফলো করে আসতেছে, এটা তার মধ্যে একটা ফিল হলো। এখন চিন্তা করতেছে যে রাতের বেলা এরকম আমার কাছে মনে হইতেই পারে, এই রাস্তা দিয়ে দিনে কত চলাফেরা করি, কি আর আসে। তো কিন্তু তার মধ্যে কিন্তু একটা ফিল, মানে সে এই রাস্তাটাকে খুব ভালো চেনে, যে দিনে তিনি অনেক চলাফেরা করেন এখানে, এমনকি সন্ধ্যার সময় চলাফেরা করেন। তো এখন তার কাছে কেন জানি ফিল হচ্ছে যে কেউ একজন তাকে ফলো করে আসছে। বিশেষ করে তিনি যখন একেবারে ফাঁকা জায়গাটা চলে আসছেন, খালের উপর দিয়ে আসতেছেন, তখন তার ফিল হচ্ছে তার পিছে কেউ একজন আসতেছে। তো এই ফিল থেকে যে তিনি পিছন ফিরে তাকাবেন সেই সাহসটাও পাচ্ছেন না। তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে পিছনে ফিরে তাকাইলেই তিনি কাউকে দেখবেন। হ্যাঁ, মানে এই ভয়টা তার লাগতেছে, এবং এই কারণে তিনি পিছন ফিরেও তাকাচ্ছেন না। চিন্তা করেন আমি সামনে এগিয়ে যাই, কি আছে আর সামনে। তো তিনি যাচ্ছেন, তো হঠাৎ করে তার মনে হলো দেখি পিছনে, মানে মানুষের মন যেটা, ফট করে তিনি তাকাইলেন পিছনে। তো তাকায় তিনি দেখতেছেন তার থেকে বেশি হলে ফুট 10 দূরে মানে কুয়াশা একদম জমাট বেঁধে গেছে। কুয়াশা মধ্যে ওই পারের দৃশ্য আর কিছু দেখা যাচ্ছে না। তিনি যেই বিস্তীর্ণ জায়গাটা দিয়ে আসতেছিলেন তার ওই পাশে কিছু লাইট আছে, মানে যে কোনো কারণে ওখানে অনেকগুলো লাইট ছিল। সেই লাইটগুলো মানে অনেক দূরে 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 লাগানো। তো সেই লাইটের হালকা আলো, মানে এমন না যে খুব মানে ব্রাইট আলো, হালকা আলো, সে লাইটের হালকা আলো কুয়াশার মধ্যে আসতেছে, বাট দেখার জন্য এটা কিছুই না। যতটুকু দেখা যায় ওই যে আকাশের চাঁদের আলো পড়ছে ওইটাতেই। তো এই চাঁদের আলো আর ওই হালকা কুয়াশা লাইটের মধ্যে দেখতেছেন কুয়াশায় ছেয়ে আছে পিছনে। হঠাৎ করে তিনি খেয়াল করলেন সেটার মধ্যে থেকে দুইটা চোখ জ্বলে উঠলো, এবং তিনি একটা গড়গড় শব্দ শুনলেন। তার প্রচন্ড ভয় লাগলো যে কুকুরের শব্দ, কুকুরের মানে রাগী একটা ফেরোসাত শব্দ যেরকম, সেরকম কুকুরটা গড়গড় করতেছে। তিনি বেশ ভয় পাইছেন। তিনি চিন্তা করলেন আরে মানে এরকম রাতের বেলা এখানে কুকুর ধরলে তো সমস্যা, কামড় টামড় দিলে তো মানে জান শেষ। আর যেরকম ভাবে গড়গড় করছে এটা তার কাছে বেশ ভয় লাগছে। তো তিনি আরো ভালো মতন তাকালেন, দেখলেন যে আসলেই একটা বেশ বড় কুকুরের মুখ বেরোলো, এবং কুকুরের আসলে মুখটা যে বেরিয়েছে, তিনি বলছেন যে তিনি বিভিন্ন ছবিতে নেকড়ে দেখছেন, নেকড়ের মুখ যেরকম হয় এত বড় একটা মুখ, কালো রঙের, একদম কুচকুচে, এবং চোখ দুটা জ্বলতেছে। তো তিনি ভয়ের চোটে নিজের অজান্তেই ধোয়া পড়া শুরু করলেন, এবং মানে অজান্তেই যা পারেন আর কি। তিনি খুব প্র্যাকটিসিং কোনো মানুষ ছিলেন না ধর্মীয় দিক থেকে, বাট নিজের অজান্তেই পড়া শুরু করছেন দোয়া। এবং যখন দোয়া পড়তেছেন তখন দেখলেন ওটা গড় গড় করে ঘেউ ঘেউ করে উঠলো দুইবার তার দিকে, মানে এমন ঘেউ ঘেউ করছে জোরে, তিনি ভয় কেঁপে উঠছেন। কেঁপে উঠে তিনি একবার চিন্তা করছেন আমি দৌড় লাগাই, তার একবার মনে হচ্ছে আমি দৌড় দিই।
কিন্তু তিনি পরে চিন্তা করলেন যে দৌড় দিলে তো কুকুর কামড়ায় দেয়, তো তিনি এই ভয়ে তিনি আস্তে আস্তে করে হাঁটা শুরু করলেন পেছন থেকে, কারণ দেখতেছে যে কুকুরটাও আসতেছে। তো তিনি দোয়া পড়তে পড়তে আসলে তার মানে একদম পুরো বুকে পানি নাই, তিনি ঘুরে দাঁড়াইছেন, ঘুরে দাঁড়ায় আবার হাঁটা দিচ্ছেন ওই যে দিক দিয়ে হাঁটতেছিলেন। তিনি চিন্তা করছেন কুকুর যতই ঘেউ ঘেউ করুক, এটা যদি আমার দিকে তেড়ে আসে হয় কামড় দিবে বা কিছু একটা, কিন্তু আমি এখন দৌড় দিয়ে রিস্ক নিব না, আমি ঘুরে হাঁটতে থাকি, এটা কি করে দেখি ঘেউ ঘেউ করে। তো দেখতেছে, তিনি বুঝতেছে ওটা কিছুক্ষণ পর পর একটু ঘেউ ঘেউ করতেছে, ঘর ঘর করতেছে, তিনি কিন্তু দোয়া পড়তেছেন এবং তিনি বুঝতেছেন তার সাথে কুকুরের ডিস্টেন্স ওইটুকু আছে, কুকুর কিন্তু ওই ডিস্টেন্স ক্রস হচ্ছে না কুকুরের। তো এটাতে তিনি একটু নিজে সাহস পেলেন এবং তিনি দোয়া পড়তে পড়তে যাচ্ছেন, এবং তিনি একটু পরে ভয়ে জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন। তো জোরে জোরে দোয়া পড়তেছেন, একটু পরে তিনি কুকুরের আর শব্দ পেলেন না। তো এটা তার কাছে অবাক লাগলো যে কুকুরের শব্দ নেই, মানে কুকুর কি চলে গেছে। তিনি হঠাৎ করে তাকালেন পিছনে, দেখলেন কুকুর নাই। তো একটু হাঁপ ছাড়লেন, হাঁপ ছেড়ে তিনি আবার হাঁটা ধরলেন, হাঁটতেছেন, এবার তিনি বিড়বিড় করে দোয়া পড়তেছেন। আর তার কাছে বিস্তীর্ণ জায়গা আর এই পাশের যে ফাঁকা খালের পাশের জায়গা দেখে একটু ভয় লাগতেছে ওনার, বেশ ভয় লাগছে। এখন নানা রকম ভয়ের চিন্তা তার মাথায় আসতেছে। তো অনেকখানি আসার পরে ওই বিস্তীর্ণ জায়গাটা পার হওয়ার পরে একটা দেয়াল দিয়ে, মানে ছোট্ট, মানে এই পাশেও দেয়াল এই পাশেও দেয়াল, কিন্তু রাস্তা এরকম একটা জায়গা, কিন্তু ওইখানে বাঁ পাশে একটা এরকম ময়লার স্তূপ ওইখানে রাখা, আবার মানে ওখানে মানুষজন হয়তো এনে এনে ময়লা ফেলে। তিনি ময়লার কাছে যখন আসছেন ঠিক তখনই তিনি দেখলেন ময়লার ফাঁক দিয়ে আবার কুকুরটা বেরিয়েছে, এবার তার সামনাসামনি বেরিয়েছে এবং সামনাসামনি বের হয়ে জোরে জোরে কয়েকটা ডাক দিল, ডাক দিয়ে জোরে টানা ডাক দিল দুইটা, এবং তারপরে তার দিকে মানে ধেয়ে আসলো, ছুটে আসলো যেরকম আসে। তো তিনি খুবই ভয় পেয়েছেন, আল্লাহ রে বলে তিনি একটা চিৎকার দিয়ে দোয়া পড়া শুরু করছেন। খুবই আশ্চর্য হলেন যে একটা কুকুর যখন এইভাবে চার্জ করে, মানে এইভাবে ছুটে আসে, তখন কিন্তু কুকুর বেসিক্যালি যেটা হয় কামড় দিয়ে বসে বা কিছু করে। এটা দেখলো যে তিনি যখন আল্লাহরে বলে চিৎকার দিচ্ছেন, তখন মনে হলো তার পাশ দিয়ে মানে একটা বিদ্যুৎ পৃষ্ঠের মতো, মানে ইলেকট্রিক শক খেলে যেরকম হয় সেরকম ভাবে কুকুরটা ছ্যাদ করে সরে গেল পাশ থেকে, এবং মনে হলো যে তার যে হাতে ব্যাগ ছিল, ব্যাগের সাথে তিনি আবার ব্যাগটাও তুলে ফেলছেন, হাতটা ব্যাগের সাথে কুকুরের টাচটাও লাগছে, এবং তিনি পুরা কুকুরের যে সরে গেছে সে ফিলটা তিনি পাইছেন কুকুরটা পাশ থেকে। এবং ওনার পিছে যাওয়ার পরে তিনি আর কুকুরের সারা শব্দই পেলেন না। তিনি ভয়ে জোরে জোরে দোয়া পড়তে পড়তে হাঁটা শুরু করছেন, খুব স্পিডে হাঁটতেছেন তিনি, এবং মানে ভয়, মানে পারলে দৌড়ায় যান তিনি। দোয়া পড়তে 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 হাঁটতেছেন, এতটুকু রাস্তাটা পুরোটাই দুই পাশে হচ্ছে দেয়াল আর মাঝখানে রাস্তা। দোয়া পড়তে পড়তে হাঁটতেছেন এবং তিনি সামনে দেখলেন বেশ ভাঙাচোরা রাস্তা, সেগুলোর মধ্যে দিয়ে কোনো মতে তিনি হাঁটতে, এবং ঠান্ডা, এবং তিনি যে পায়েও ব্যথা পাচ্ছেন, তার পায়ে কিন্তু জুতা পরা না, স্যান্ডেল পরা চামড়ার, কিন্তু ওই যে ভাঙা রাস্তার ইট টিট এসে লাগতেছেন, পায়ে ব্যথা পাচ্ছেন তিনি। তো এরকম করতে করতে তিনি একসময় বের হয়ে আসলেন ওই রাস্তার শেষে, এসে দেখলেন সেই জায়গায় তার যে ওটার রাস্তা, যে মূল রাস্তাটা সেখান থেকে শুরু হয়েছে এবং ওগুলো পাকা রাস্তা, কিন্তু সেই জায়গায় একদম নিশুতি, একদম নিশুতি, কোনো মানুষ নাই। তিনি তারপরও হাঁটতে থাকলেন দোয়া পড়তে পড়তে। যাই হোক, পুরো রাস্তাটা তার কাছে ভয় লাগছিল এবং তিনি প্রচন্ড, এবং তিনি এখানে আরেকটা লেক আছে, ওই লেকের বাইরে যখন যাচ্ছিলেন তখনও তার ভয় লাগছে, বেশ পানির একটা পচা গন্ধ তার নাকে আসছে এবং তিনি বেশ ভয় পাইতেছিলেন, মানে গাছগাছালি দেখে বেশ ভয় লাগতেছিল। তার কাছে মনে হচ্ছে কুকুরটা আবার বের হয়ে আসবে। তো আলটিমেটলি বের হয়ে আসলো না। তিনি একসময় প্রচন্ড ক্লান্ত হয়ে তার বাসায় পৌঁছালেন, সেই যে তিনি যে গ্যারেজটাতে থাকতেন, মানে বাসার নিচে গ্যারেজে থাকার ব্যবস্থা হয়েছিল। তো তিনি সাধারণত আসলে ওই বাসায় যে তিনি সেই বাড়ির মালিকের সাথে তিনি একটু দেখা করেন, সালাম দোয়া করেন, কথা বলে তারপর তিনি তার মতো যান, কারণ তাকে ওখানে রাখছেই হচ্ছে রাত্রেবেলা একটু দেখাশোনা করার জন্য এখানে, এবং এই জন্যই থাকার জায়গাটা দিছে। তো তিনি আর কথা না বাড়ায় তিনি আজকে আর ওই ইউটাও পান না, তিনি চলে যান তার ঘরে, এবং ঘরে গিয়ে তিনি বসে থাকেন কিছুক্ষণ। তার একটা চৌকি ছিল, চৌকির উপর বসে থাকেন। বসে থেকে তিনি চিন্তা করেন যে এটা কি হলো, এটা কি আদৌ কোনো কুকুর নাকি প্রথমে কি দেখছিলেন, এগুলা তিনি আসলে মানে আর কি ঠাউর করতে পারতেছেন না, চিন্তা করতে পারতেছেন না। তো যাই হোক, হাতে মাছের ব্যাগটা রাখছিলেন ফ্লোরে এক জায়গায়, তো তিনি নিয়ে মাছটা নিয়ে তিনি চিন্তা করলেন যে না, আমি এটা এখন আজকে আর পারবোই না কোনোভাবে রান্না করতে, আমার আর শরীরে সেই জোরই নাই, এনার্জিও নাই, পা দুটা মনে হচ্ছে ফুলে গেছে, মনে হচ্ছে যে উনি কি পারবে নাকি পরদিন কাজে যেতে পারবে নাকি, এটাও তিনি চিন্তা করতেছে। একবার ভাবতেছে মাছকে ফেলে দিব, মানে কিছু করার নাই, টাকা দিয়ে কিনছেন মাছ, এখন খিদাও লাগছে, আবার খেতেও ইচ্ছা করতেছে না, রান্না করারও জন্য নেই। তো তিনি যেটা করলেন, তার একটা মাটির এরকম মালসা ছিল, সেই মালসাটার উপরে মাছটা রেখে তিনি মানে পলিথিন শুদ্ধ এরকম রেখে দিয়ে তিনি তার ওই জুতা স্যান্ডেল খুলে তিনি খাটের মধ্যে শুয়ে পড়লেন।
চিন্তা করলেন যে এখন আর মানে তার একদমই এনার্জি নেই। চিন্তা করলেন আমি যতক্ষণ শুয়ে থাকতে পারি, যদি একটু ঘুমও আসে উঠে দেখি কিছু করা যায় কিনা। এদিকে ঠান্ডা, ঘরের মধ্যেও ঠান্ডা, তো তিনি মোটামুটি শুয়ে আছেন এবং কাঁথাটাকে নিয়ে আসছেন, শরীরের এগুলো খুলেন নাই, সোয়েটার টোয়েটার এগুলো খুলেন নাই। তো কতক্ষণ শুয়ে আছেন তিনি বলতে পারবেন না, অনেকক্ষণ শুয়ে আছেন এবং একসময় তার কিন্তু ঘুমে চোখ লেগে আসছে, যে ঘুমায় গেছেন। তো কতক্ষণ ঘুমাইছেন তিনি বলতে পারবেন না, তার হঠাৎ করে ঘুম ভাঙছে এবং ঘুমটা ভাঙছে কি একটা শব্দে, কেমন জানি খড়র খড়র করে শব্দ হচ্ছে তার ঘরের ভিতরে। তিনি চোখ মেলে ফার্স্টে আবিষ্কার করলেন যে অন্ধকার ঘর, ঘরের মধ্যে কোনো আলো নাই। তিনি যখন ঘুমায় গেছেন তার ঘরে কিন্তু বাল্ব জ্বলতেছিল, কোনো লাইট জ্বলতেছে না, ঘর অন্ধকার একদম। তিনি শুয়ে আছেন খাটের মধ্যে, মানে তার চোখের উপর তিনি শোয়া এবং তিনি শব্দ পাচ্ছেন, খটর 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 শব্দ হচ্ছে। আর শব্দটা আসতেছে একেবারে ঘরের কোণার থেকে, যেখান থেকে তিনি তার ওই ঘরের মধ্যেই কিন্তু একটা এরকম ছোট্ট কলপাড়ের মতো ছিল, তার পাশে তার স্টোভটা রাখা এবং এই যে কলপাড় মানে একটা ছোট মানে পানির কল লাগানো, তার নিচে একটা ছোট মানে সিমেন্ট দিয়ে বাঁধাই করা একটা জায়গা, যেখানে কাটাকাটি করে ধোয় টোয় আর কি। ওই জায়গায় বেসিন নাই তার ওখানে, ওইটার মধ্যে ধোয়াধুয়ি করতেন তিনি আর কি। তো মানে খুব পাকাপোক্ত ব্যবস্থা না আর কি। তো ওই জায়গা থেকে খটর খটর শব্দ আসতেছে, যেমন সিমেন্টের মেঝেতে যদি মাটির মালসা নাড়াচড়া করে সেরকম শব্দ, এবং অন্ধকার ঘরের মধ্যে, একেবারে ঘুরঘুরটি অন্ধকার বলা চলে। আর তিনি যেহেতু গ্যারেজে থাকতেন, ওই গ্যারেজের দরজাটা ছিল শাটার সিস্টেম, তো ওইটা তো উনি খুলিয়ে ঢুকছেন, এখন শাটার লাগাই দিয়েছেন বাইরে থেকে। তো আলো ঢোকার ব্যবস্থা বলতে তেমন কিছুই নাই। একটা আছে ওইখানে, এক্সস্ট ফ্যান আছে, এক্সস্ট ফ্যানের সেই যে জায়গাটা যেখান থেকে এক্সস্ট ফ্যানটা লাগানো, সেখান থেকে বাইরের আলো মানে ল্যাম্পপোস্টের আলো কিছুটা ঘরে ঢুকতেছে ওখান দিয়ে। তো এই ঘুরঘুরটি অন্ধকারের মধ্যে ওই ল্যাম্পপোস্টের আলো এক জায়গায় যে একটু লাগতেছে ঘরের ভিতরে একটা কোনায়, তো সেটা কিন্তু এমনি প্রথম দৃষ্টিতে অতটুকুই আলোই দেখা যায়, কিচ্ছু বোঝা যায় না। কিন্তু কিছুক্ষণ পর তার চোখ সয়ে আসলো সেই আলোতে, মোটামুটি এই সামান্য ফোটন কণার থেকে কিন্তু একটু এতটুকুই চোখে মানে হয়, মানে চোখের ফলন প্রতিসরণটা হয়ে যায় এক সময়, যে তখন কিন্তু মানুষ কিছুটা ঠাউর করতে পারে কোথায় কি আছে। তো তিনি শব্দর উৎসের দিকে ঠাওর করার চেষ্টা করলেন যে কি, এবং তার পুরো জিনিসটা মনে পড়তেছে যে তিনি এসে ক্লান্ত হয়ে মাছ রেখে শুয়ে পড়ছেন এবং বাতি জ্বালানো ছিল, এখন বাতি বন্ধ এবং শব্দ হচ্ছে খটর খটর ওইখান থেকে। তো তার একটু ভয়ও লাগা শুরু করছে, কারণ আগে তিনি কিন্তু একদম প্রচন্ড ভয় পেয়েছেন আসার সময়। তো সেই ভয়টাই আরো দানা বাঁধা শুরু করলো আস্তে আস্তে, যে কি ব্যাপার, খটর খটর শব্দ কিসের। তো আলো যখন একটু চোখে সহ্য হয়ে আসছে, তিনি প্রচন্ড মাছের বাজে গন্ধ পাইতেছেন। একই সাথে মাছের একটা বাজে গন্ধ, মানে এই কই মাছ বা এই ধরনের মাছগুলা যদি একটু নরম হয়ে যায় বা কিছু, এটাতে কিন্তু একটা খুব বাজে অর্ডার ছড়ায়, সেই গন্ধটা ওনার নাকে আসতেছে, আর খটর খটর শব্দ, এবং তার মধ্যে যেমন ফ্রেশ ফ্রেশ কেমন একটা শব্দ আসতেছে, মানে অ্যাজ ইফ যে কোনো কিছুকে টেনে ছিঁড়ে ফেললে যেরকম হয় সেরকম টাইপের শব্দ। তো তিনি মানে ভয় পাইছেন মারাত্মক, যে ব্যাপারটা কি ঘটতেছে, এবং একটু পরে মুখের ফাঁস ফাঁস শব্দ, এরকম শব্দে তিনি আবছা আলো আধারিতে তিনি খেয়াল করলেন, মনে হলো যে ওই যে কর্নারটাতে কোনো একটা মানুষের মতো কিছু বসে আছে এখানে, উবু হয়ে, মানে এরকম মানে কুজো হয়ে, এবং তিনি বুঝতে পারছেন এখানে কিছু নাড়াচাড়া করতেছে। সো ওনার ধারণা হলো মোস্ট প্রবাবলি মালসাটা নাড়াচাড়া করতেছে এবং উবু হয়ে কিছু একটা মানুষের মতো। প্রচন্ড ভয় পেয়েছেন আসলে আবু জাফরের পুরা শরীরের মানে ঘাড়ের রোম দাঁড়ায় গেছে। তিনি একে তো ঠান্ডার মধ্যে গায়ের রোম দাঁড়ায় গেছে, তিনি ভয়ের চোটে একটা সাউন্ডও করতে পারতেছেন না, এত ভয় পাইছেন তিনি। কিন্তু এই বেশি ভয় পেলে যে মানুষের হঠাৎ করে যে মানে ভয়টা ভেঙেও যায় এরকম, মানে তার হঠাৎ করে প্রচন্ড ভয়ের চোটে তিনি তার পাশে একটা কোল বালিশ রাখছিলেন, সেই কোল বালিশটা তুলে নিয়ে তিনি ওই বলে ছুঁড়ে মারলেন, যেমন একটা বিড়াল টিড়াল দেখলে মানুষ যেটা করে ওরকম ছুঁড়ে মারলেন। তো কোল বালিশটা সাঁ করে উড়ে গেল অন্ধকারের মধ্যে, ফাপ করে ওখানে পড়লেন। আর সাথে সাথে তিনি কিন্তু ওই অন্ধকারে খেয়াল করছেন সেই যে কুজা অবয়বটা, সেটা কিন্তু ফট করে তার দিয়ে ঘুরছে এবং ফ্যাস করে একটা শব্দ করছে কেমন, আর শব্দটা খুবই উদ্ভট একটা শব্দ করছে। শব্দ করে সেই জিনিসটা লাইক ম্যাটার অফ আ সেকেন্ড অর সামথিং, ম্যাটার অফ আ ব্লিঙ্ক, এর মধ্যে সে লাফ দিয়ে একটু সামনে পড়লো পাশে, এবং সেটা মনে হলো যে তিনি বুঝতে পারছেন যে এটা অন্ধকারের মধ্যে লাফ দিছে যে আকৃতিতে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এক আকৃতি, একটা কুকুরের আকৃতিতে মানে পড়ছে ওখানে, যেমন গড় গড় করতেছে এবং চোখ দুইটা সাথে সাথে দপদপ করে জ্বলে উঠলো। তার অন্ধকারে তিনি দেখতেছেন দুইটা চোখ পুরো অঙ্গারের মতো জ্বলতেছে সেখানে।
তো আবু জাফর এতটা ভয় পেয়েছেন, তিনি সাথে সাথে জোরে জোরে দোয়া পড়া শুরু করছেন, জোরে জোরে দোয়া পড়া শুরু করছেন। এবং তারপর তিনি দেখলেন যে ওই কুকুরটা লাফ দিয়ে তার যে শাটারের কাছে গেল, তিনি শব্দ পাইলেন ধ্যারাম করে একটা, এবং আর কিছু নাই, ঘরটা একদম স্তব্ধ, গন্ধ ঘরের মধ্যে, এবং তিনি দোয়া পড়তেছেন। দোয়া পড়তে পড়তে ভয়ে কাঁপতে কাঁপতে আবু জাফর চলে গেল তার লাইটের সুইচের কাছে এবং দেখলেন যে লাইটের সুইচ অফ করা। তিনি লাইট জ্বালালেন। এখানে কিন্তু তার এই গ্যারেজে ঢুকে কেউ বন্ধ করার কথা না, কারণ গ্যারেজে ঢোকার একটা পথ আছে সিঁড়ি ঘর দিয়ে, এবং সেটা দরজা কিন্তু ভেতর থেকে লাগানো, তিনি লাগাই দিয়েছেন, বাইরের থেকে কেউ এখানে ঢোকার কথা না। আচ্ছা, শাটারটা তিনি ভেতর থেকে বন্ধ করছেন টেনে, শাটারও কেউ তুলে এখানে ঢোকার কথা না, ইম্পসিবল। আর এই কুকুর বা ওইরকম একটা আকৃতি কোত্থেকে আসবে তিনি কিছুই বুঝতে পারেননি। যাই হোক, আবু জাফর মারাত্মক ভয় পেল, এবং ভয় পেয়ে তিনি মানে মানে তার প্রাণ ওষ্ঠাগত অবস্থা, তিনি কি করবেন কুল পাইতেছেন না। তিনি একবার চিন্তা করতেছেন, তাদের বাসার পাশে একটু পাশে একটা লন্ড্রি ছিল, ওই লন্ড্রিতে একটা ছেলে ঘুমাইতো, তিনি চিন্তা করছেন লন্ড্রির ছেলেটাকে উঠাবেন নাকি, কিন্তু আবার তার এই শাটার খুলে বাইরে যাওয়ারও সাহস হইতেছে না। তো বাতি জ্বালায় তিনি গেলেন একবার তার কল পাড়ে, এবং যে তিনি দেখলেন যে তার যে মাছের যে মালসাটা, সেই মালসাটার চারপাশে তার মাছগুলো ছড়ায় ছিটায় রয়েছে, কতগুলা এরকম বের করা, এবং মনে হচ্ছে ছিঁড়ে বুড়ে ফেলছে কতগুলা কই মাছকে এইভাবে ফেলে রাখছে, এবং পাশে ছড়ানো, এবং বিচ্ছিরি দুর্গন্ধ আসতেছে ভিতর থেকে। আবু জাফর আসলে একসময় সহ্য করতে পারলেন না, তিনি আসলে ওই রুমে ওই গন্ধ এবং ওই সিন এগুলো দেখে তিনি একসময় বের হয়ে গেলেন রুম থেকে। বের হয়ে যেয়ে তিনি একেবারে ওই সেই পাশের লন্ড্রির দরজা জোরে জোরে বেড়েলেন, এবং লন্ড্রির থেকে ছেলেটাও ভয় পাইছে, সে উঠছে, পরে উঠে বলছে কে কে, তখন বলছে যে আমি জাফর, দরজা খুল। দরজা খোলার পরে আবু জাফর তাই বলে যে আমি খুব ভয় পাইছি, আমার বাঁচা। কি হয়েছে? ছেলেটা তার কথাবার্তা শুনে শুনে বলে আপনার তো পিচাস, তারা মানে পিশাচকে পিচাস বলে আপনার পিচাস ধরছে বা পিচাস আসছে আপনার কাছে। হ্যাঁ যান, আপনি তাড়াতাড়ি হাত মুখ ধোন, ওগুলো পরিষ্কার করেন, আপনার ঘরে যে ফেলায় গেছে। তো খুবই আশ্চর্য ব্যাপার, ওই ছেলেকে নিয়ে তিনি যখন ঘরে আসেন, ওই ছেলেও আসে তার সাথে, এবং ছেলেটা একটা লাঠি নিয়ে আসে তার ওইখান থেকে। খুবই আশ্চর্য ব্যাপার, তার ঘরের মধ্যে કોઈ মাছের ব্যাগটাই নাই, আর ঘরের মধ্যে মাছের ব্যাগটাই নাই, পুরা খালি। তো আবু জাফর বলতেছে যে হয়তো এমন আছে, কিন্তু দরজা খোলা রেখে চলে গেছেন, এমন হইতে পারে অন্য কোনো কুকুর বিড়াল নিয়ে গেছে সে, বাট মানে এই ইটা সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, মানে খুবই আশ্চর্য ব্যাপার যে এর মাছ নাই, ওই যে যেগুলা ছিঁড়ে ফেলে রাখছে সেগুলোও নেই, পুরাই নাই, শুধু মালসাটা পড়ে আছে। তো যাই হোক, ওই ছেলে বললো কি হয়েছে, তো তিনি এই কথা বললেন ছেলেটারে, তিনি অনেক রিকোয়েস্ট করলেন যে তুই আজকে আমার সাথে থাক এখানে, আমি খুব ভয় পাইছি। তো ছেলেটা তার রিকোয়েস্ট লাস্টে শুনলো, তো তিনি ওখানে ওই ছেলেটা রেখে তিনি তার হাত মুখ ধুলেন, যারা পরিষ্কার করলেন। ছেলেটা বললো দোয়া পড়েন এখানে, সেই হ্যান। তো তারা ওইখানে একটা জিনিস আবিষ্কার করলো যে তাদের ফ্লোরে ভিজা ছাপ ছিল, এবং ভিজা ছাপটা কুকুরের পায়ের ছাপ। কুকুর যদি হেঁটে যায় সেরকম বেশ বড় বড়, পুকুরের যে পস যে জায়গাটা মানে মানে থাবার মতো জায়গা যেটা, সেটা বেশ বড়, ওই জায়গায় একদম ভিজা ভিজা ছাপ। তো ওই ছেলে তখন বলে সাথে সাথে বলো মুছে ফেলেন এগুলা। আবু জাফর ওইখানেই রাতের বেলা তার একটা গেঞ্জি ভিজায় পুরো জায়গাটা মুছে ফেলে, সে মানে ফেলে দিবে গেঞ্জিটা, এরকম করে সে মালসা টালসা ধুয়ে ফেলে, নিজে হাত মুখ ধুয়ে একদমই হয়। যাই হোক, তারা ফজর পর্যন্ত অপেক্ষা করে, এবং ছেলেটা তারা বলে যে ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, আপনার এখানে পিশাচ আসছিল। তো যাই হোক, আবু জাফর তার মতো তার এই ধর্মকর্ম সারেন সকালবেলা, এবং পরে তিনি আর ওই দিন খুবই ক্লান্ত হয়ে যান, সকালবেলা আর কাজে যেতে পারেনি। দুপুরের পরে তিনি কাজে যান, এবং যে তার মোটরসাইকেল নেন, এবং সেখানে যেয়ে তিনি বলেন যে আজকে কাজ করবেন না। তো পরে যখন ওখান থেকে ফেরত আসতেছেন, তিনি তখন সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলা মোটরসাইকেল নিয়ে আসতেছেন। তো তিনি দোয়া পড়তে পড়তে আসেন। তো ওই দিন আর তার কিছু হয় না, কিন্তু রাতে যখন ঘুমাইতে গেছেন তিনি, তার যে শাটারের মধ্যে মানে একাধিক ইটের, মানে মনে হচ্ছে কেউ ইট ছুঁড়ে মারতেছে, অ্যাজ ইফ লাইক কেউ বড় বড় ঢেল তার ইসের মধ্যে মারতেছে, এনে এই যে তার শাটারের মধ্যে রাতের বেলা। তিনি প্রচন্ড ভয় পান, চিৎকার করেন, কে কে এগুলো মানে চিৎকার চেঁচামেচি করেন। তো একটু পর তিনি শোনেন যে ওই লন্ড্রির ছেলেটাও চিল্লাইতেছে বাইরের থেকে। তো তিনি উঠে আসেন, উঠে এসে তখন শাটার খুলে ফেলেন, লন্ড্রির ছেলেটার কথা শুনে তিনি খুলেন। খোলার পর ছেলেটা বলে যে ভাই আপনার এখানে যে কি কে ঢিল মারলো, দেখেন 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 ভিতরে, বাইরে দেখেন। বাইরে দেখে যে তার ওই শাটারের সামনে এক গাদা মানে এরকম বড় বড় মাটির ঢেলার মতো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে আসছে সব। তো ছেলেটা বলে যে আমি শুধু ওই শব্দ শুনে আমি এখান থেকে উকি দিলাম, কিছুই দেখি না, পরে দেখি আপনার এখানে ইট পড়া এতগুলা। তো যাই হোক, ওই দিন রাতের বেলা ওই ছেলেটা তার সাথে থাকে,
আর কিছু দেখেন ওই ছেলেটা থাকার পরে। তো তিনি ওই লন্ড্রির দোকানে আরেকজন লোক কাজ করতেন, তিনি বেশ কামেল টাইপের আর কি, খুব পরেশগার মানুষ। তার সাথে কথা বলেন দিনের বেলা, তাকে চাচা বলতো যে এরকম এরকম আমার সেই। তো লোকটা বলে তোমার তো এখন পিসাচ তোমার সাথে আসছিল, এসে তোমার এগুলা করছে, ইটো মোনা এগুলাই মারে জিন পরিয়েরা, তো তুমি দোয়া দুরুদ পড়ো, নামাজ কালাম পড়ো। আর তাকে বলে যে আমি তোমারে সুতা পড়ে দিই, পড়ে দিই। তো তাকে কিছু মানে এরকম প্রোটেকশন শিখায় দেয়, আর কিছু দোয়া পড়ে দেয়, বলে এই দোয়াগুলো পড়বা বিশেষ করে। আর এই ঘরটারে তুমি কোন একটা এনে তোমার করে ফেলো, বেঁধে ফেলো, তোমার ঘরটার করো আর কি, ঘরটা মানে অরক্ষিত আছে। তো যাই হোক, সেই যে তার সাথে যেই লন্ড্রির যে লোকটা যিনি ছিলেন, তিনি যে মোটামুটি পরেশগার ছিলেন, তিনি এসে দোয়া দুরুদ পড়ে দেন আবু জাফরের রুমে। আর আবু জাফরের একটা সুতা তিনি পড়ে দেন। তো তিনি আবু জাফর ওই সুতাটা রাখেন, বলে আর পানি খেতে বলেন, পড়া পানি ইত্যাদি ইত্যাদি, নামাজ কালাম পড়তে বলেন ঠিক মতো। তো আবু জাফর এগুলা মোটামুটি চেষ্টা করা শুরু করে আর কি তখন থেকে। আর সে এরপর থেকে একটা কাজ করতো যে রাতের বেলা আর ওই জায়গা দিয়ে ওই এত রাতে আসতো না, সে মোটরসাইকেল নিয়ে ঠিক দোয়া পড়ে বেরিত, বেরে মানে গভীর রাতে হওয়ার আগেই সেখান থেকে ব্যাক করে চলে আসতো, মানে কাজটাকে লিঙ্গার করে গভীর রাত বানাইতো না। তো এর পরবর্তীতে আস্তে ধীরে সে ওই রুট থেকে কাজটাই ছেড়ে দেয়, আর ওদিকে যায় না। তবে আবু জাফর বলছে যে এই জিনিসগুলো খুব ভয়ের, এরকম সে আরো একবার একটা খারাপ জিনিসের মানে ফিল পাইছিল, সেটাও ওই তার কর্মস্থল, যে আরেক কর্মস্থল সেটা কাছাকাছি একটা জায়গায়। তো সে বলছে ওই কাহিনীটা আরেকদিন বলবে। তো এই ছিল আবু জাফরের একটা কাহিনী। আপনাদের কাছে কেমন লাগছে, কোন ধরনের ঘটনাগুলো ভালো লাগে আমাকে জানাবেন। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আমার নাম রিপন, আমি লালমিট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আজ থেকে 20 বছর আগের একটি ঘটনা, 2006 কি 7 সালের ঘটনা। ঘটনাটা ঘটেছিল আমাদের লালমিনহাট জেলার কালীগঞ্জ উপজেলার একটা দলগ্রাম ইউনিয়ন আছে। কালীগঞ্জে যারা থাকেন তারা হয়তো বুঝতে পারবেন। তো কালীগঞ্জের উপজেলা একটা দলগ্রাম ইউনিয়ন আছে, এবং এই দলগ্রাম ইউনিয়নের একটা ছোট্ট একটা গ্রামে, সঙ্গত কারণে গ্রামের নামটা বলা যাচ্ছে না, যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তিনি নামটা বলতে মানা করেছেন। তো এই গ্রামে একটা ঘটনা ঘটেছিল একজন হুজুরের সাথে। তিনি ছিলেন তাদের গ্রামের একজন হুজুর। তিনি হলো ছোটবেলা থেকে মাদ্রাসা পড়তেন, এবং মাদ্রাসা পরবর্তীতে তিনি মাদ্রাসা শেষ করার পর তিনি আসলে তাদের মসজিদে, ওই গ্রামটার মসজিদে তিনি হলো ইমামতি করেন, এবং পাশাপাশি এলাকার যত ছোট বাচ্চারা আছে তাদেরকে তিনি কোরআন শিক্ষা দেন। তো গ্রামের মানুষ তাকে অনেক পছন্দ করতো। তো হুজুরের নাম এখানে তিনি বলেছেন যে সেই হুজুরের নাম হচ্ছে আব্দুর রহিম। তিনি মাওলানা লাইনে পড়েছিলেন, এই জন্য তাকে আসলে সবাই ইমাম মাওলানা আব্দুর রহিম নামে সবাই আর কি চেনেন। তো এই আব্দুর রহিম ভাই, তিনি এলাকার সবার কাছে বেশ পরিচিত এবং খুবই সম্মানিত একজন ব্যক্তি। দেখা যায় যে এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে আসলে তার কাছে পরামর্শ নিতে আসেন, এবং এছাড়াও যদি কোনো জিন ভূত বা এই ধরনের কোনো কিছু সমস্যা হয়, দেখা যায় যে সবাই হলো তার কাছে আসেন এবং ঝাড়ফুঁক করার বিষয়ে বা পরামর্শের জন্য আর কি, পরামর্শের জন্য সবাই এসে তার কাছে সাহায্য নেন। তো এই কারণে দেখা যায় যে এই আব্দুর রহমান হুজুরিনী বেশ গ্রামে আর কি পরিচিত সবার কাছে। তো একদিন তিনি হচ্ছে মাগরিবের পর তিনি নামাজ শেষ করে শুধু মাত্র হলো মসজিদ থেকে বের হয়েছেন। তো সেই সময় একজন তাদেরই গ্রামের একজন মানুষ, তিনি একজন পেশায় একজন কৃষক। তো এখানে তার নাম বলেছেন যে আব্দুল কাশেম। তো এই আব্দুল কাশেম ভাই হুজুরের কাছে আসেন, এবং হুজুর দেখেন যে সেই আব্দুল কাশেম ভাই উনি হাঁপাতে হাঁপাতে এসেছেন, মনে হচ্ছে যে তিনি তার বাসা থেকে দৌড়ে এসেছেন। তো ওই কাশেম ভাই এসে বলেন যে হুজুর, আমার সাথে আমার বাসায় একটু যেতে হবে। তো হুজুর বলেন যে কেন, কি সমস্যা, কি হয়েছে? তো এরপর আব্দুল কাশেম ভাই বলেন যে হুজুর, আমাদের বাসায় একটা সমস্যা দেখা দিয়েছে। আমার বাড়িতে যে গোয়াল ঘরটা আছে, এবং এই গোয়াল ঘরের পাশে একটা আম গাছ আছে। এই আম গাছ এবং গোয়াল ঘরে অস্বাভাবিক শব্দ আসে, মনে হচ্ছে যে
কেউ সেখানে বসে কান্না করতেছে, আবার মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যায়, বিভিন্ন প্রাণীর শব্দও শোনা যায়। তো হুজুর আসলে চলেন। তো সেখানে হুজুর বললেন যে আরে প্রাণীর ডাক দেওয়া হয়তো বা কোনো শিয়াল বা অন্য কিছু হয়তো এসে এরকম শব্দ করে, যার কারণে এরকম হচ্ছে বা এরকম আপনারা শব্দ শুনতে পাচ্ছেন। তো আবুল কাশেম ভাই বলেন যে না হুজুর, আসলে আমি তো কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি, আসলে আমি ওখানে যাওয়ার পর কোনো ধরনের প্রাণী বা কোনো কিছু দেখা যায় না, কিন্তু যখনই আবার বাসায় চলে আসি, বাড়ির ভেতর চলে আসি, তখনই আবার শব্দ শোনা যায়। তো হুজুর সেই কৃষক আবুল কাশেমের কথা শুনে বুঝতে পারেন যে তিনি হয়তো খুবই একটা বিপদেই আছেন বলা যায়। তো তিনি কি করেন, বাসায় না গিয়ে সেই আবুল কাশেমের সাথে তার বাসায় চলে যান। তো এখানে বলে রাখা ভালো যে মসজিদ থেকে সেই আবুল কাশেমের বাড়ি প্রায় 1/2 কিলোমিটারেরও বেশি হবে। তো ঘটনাটা যেহেতু অনেকদিন আগের, 20-21 বছর আগের, সেই সময় আসলে দেখা যায় যে এখনকার মতো বাড়ি এত ঘন ঘন বা এত বেশি মসজিদ ছিল না। দেখা যায় যে ওই গ্রামটার একটা মাত্রই মসজিদ ছিল। তো দেখা যায় যে ওই সবাই শুক্রবার নামাজ পড়ার জন্য সেই মসজিদে নামাজ পড়তে আসতো, এবং 5 ওয়াক্ত নামাজগুলো এলাকার আশেপাশে মানুষজন পড়তো, কিন্তু শুক্রবার নামাজের পড়ার জন্য একদম পুরো গ্রামের মানুষ সেই মসজিদে আসতো। তো মসজিদটা অনেক বড়ও ছিল। তো যাই হোক, এরপর মাওলানা আব্দুর রহিম ভাই উনি হলো কাশিম ভাইয়ের বাড়িতে যান, এবং যাওয়ার পর তিনি বাড়ির ভিতর ঢুকেই বুঝতে পেরেছিলেন যে এই বাড়ির মধ্যে কোনো অস্বাভাবিক কোনো কিছু আছে। তো তিনি বেশ পায়চারি করেন, এবং যেখানের কথা বলা হয়েছিল যে ওই আম গাছ এবং গোয়াল ঘরের পিছনে শব্দ হয় বা সাউন্ডগুলো তেনারা শুনতে পান, তো তিনি সেখানে যান, এবং যখন পায়চারি করতেছেন তিনি বুঝতে পারেন যে এখানে আসলে কোনো একটা অস্বাভাবিক কোনো কিছু আছে। তো এরপর তিনি আসলে যেহেতু বুঝতে পারেন যে আবুল কাশেম ভাই ঠিকই বলেছেন যে এটা আসলে কোনো প্রাণী বা জন্তু জানোয়ারের কোনো শব্দ নয়, তো তিনি বুঝতে পারেন যে অবশ্যই এখানে কোনো দুষ্ট জিন আছে। তো এরপরে তিনি যা করেন যে উনি হলো ওই আবুল কাশেম ভাইয়ের কাছে সময় নেন যে আসলে এটা তো আমার একার দ্বারা সম্ভব হবে না, আমাকে একটু সময় দেন, আমার একটা ছাত্র আছে তাকে নিয়ে আসি, তারপর আমি দেখতেছি বিষয়টা। তো মাওলানা আব্দুর রহিম ভাই উনি চলে যান। ওখান থেকে ওই বাড়ি থেকে চলে যাওয়ার পর ওনার একজন ভালো স্টুডেন্ট যে কোরআন শরীফ পড়তে খুবই এক্সপার্ট, এই ধরনের একটা স্টুডেন্টকে তিনি নিয়ে আসেন। নিয়ে আসার পর পুনরায় হলো আবুল কাশেমের ভাইয়ের বাড়িতে আসেন, এবং ওনাকে বলেন যে আপনি এমন একজনকে ম্যানেজ করুন যিনি আসলে তুলে রাশি। আমার আসলে এমন একজনকে দরকার যিনি তুলে রাশি। তো এটা বলার পর আবুল কাশেম ভাই ওনার পরিচিত যারা আছেন তাদের খোঁজ লাগাতে শুরু করেন, এবং তারা খুবই সহজে একজন পেয়েও যান। তাদের বাড়ির পাশে একজন ছিলেন, তার নাম হচ্ছে ফজলুর রহিম। তো ওনাকে সবাই ফজলু বলেই চিনে। তো সবাই জানে যে উনি আসলে তুলে রাশি। তো ওনাকে নিয়ে আসা হয়, এবং ওই আবুল কাশেম ভাইয়ের বাড়িতে আসন পাতা হয়, এবং এরপর হুজুর রুকাইয়া শুরু করেন। তো সেই ফজলু ওনার উপরে জিনকে হাজির করা হয়, এবং জিনকে হাজির করার পর যখন জিজ্ঞেস করা যায় তুই কে, তো ওই জিনটা তার পরিচয় দেয় যে সে প্রায় 20 বছর ধরে নাকি এই গাছটার মধ্যে আছে এবং সেখান থেকে যাবে না। তো সে যখন হুজুর জিজ্ঞেস করে যে তাহলে তুমি বাড়ির লোকজনকে ভয় দেখানোর জন্য বিভিন্ন ধরনের শব্দ এটা সেটা করতেছো কেন, তো সে আসলে কোনো উত্তর দেয় না। তো দেখা যায় যে এক পর্যায়ে সে বলে যে আসলে তার নাকি এই জায়গাটা অনেক পছন্দ। তো দেখা যায় তারই হলো বাচ্চা কাচ্চাগুলো এই ধরনের শব্দগুলো করে, বিভিন্ন জন্তু এটা সেটা হয়ে শব্দ করে, হয়তো সেগুলোই বাড়ির মালিক আবুল কাশেম ভাই উনি এই শব্দগুলো পেয়েছেন বা তারা পরিবারের লোকজন পেয়েছেন, এটা বলে সেই জিনটা। তো এরপর মাওলানা আব্দুর রহিম ভাই উনি বলেন যে দেখো আসলে তোমাদের এই শব্দের কারণে এদের পরিবারের লোকজন ভয় পাচ্ছে, এবং এদেরও বাচ্চা কাচ্চা আছে তারাও ভয় পাচ্ছে। তো তোমাদের আসলে কোনো অধিকার নেই যে মানুষকে ভয় দেখানোর।
তো ভালো হয় তোমরা ভালোই ভালোই এখান থেকে চলে যাও, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। কিন্তু সেই জিনটা খুবই ক্ষিপ্ত হয় এবং হুজুরকে উল্টা ধমক দিয়ে বসে যে হুজুর আপনি আপনি এখান থেকে চলে যান, আর আপনি যদি আমাদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করেন তাহলে কিন্তু আপনারই অনেক ক্ষতি হবে। তো সেই জিনটা উল্টা হুজুরকে ভয় দেখায়। তো হুজুর এরপর যা করেন সেটা হলো তার ওই যেই স্টুডেন্টকে তিনি নিয়ে এসেছেন কোরআন শরীফ পড়তে এক্সপার্ট, তো ওকে বলা হয় যে ওই স্টুডেন্টকে তিনি বলেন যে কোরআন শরীফ পড়তে, সূরা জিন আহ, সূরা জিন পড়তে বলেন এবং হুজুরের কথা অনুযায়ী সেই স্টুডেন্টটা সূরা জিন পড়তে শুরু করে এবং সে খুবই নিখুঁতভাবে পড়তে পারে, যার কারণে হুজুর তাকে নিয়ে এসেছেন। তো সেই স্টুডেন্টটা সূরা জিন পড়তে থাকে, এদিকে সেই জিনটা হুমকি থামকি দিচ্ছিল হুজুরকে। তো হুজুর বুঝতে পেরেছেন যে এটা খারাপ জিন, আসলে এর সাথে এগুলো কথা বলা মানে সময় অপচয়। তো তিনি সেই জিনটার কোনো কথা না শুনেই তিনি তার কার্যক্রম শুরু করেন এবং যার উপর তিনি হলো আহ, যার উপর তিনি সেই জিনটাকে হাজির করেছিলেন যে ফজলু নামে। তো এরপর আসলে সেই ফজলু হঠাৎ করে যেন আক্রমণাত্মক হয়ে যায়। তো পাশে থাকা আর অনেক মানুষজন যেহেতু এসেছিলেন বাড়ির মধ্যে, তো তারা হলো সেই ফজলুকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাকে যেন ধরে রাখা যাচ্ছে না। তো এরপর হুজুর উনি যেটা করেন যে উনি আসার সময় একটা বোতল নিয়ে এসেছিলেন এবং বোতল নিয়ে আসার পর বলতে তিনি যে বোতলটা নিয়ে এসেছিলেন সেটা তার ব্যাগ থেকে বের করেন এবং বের করার পর তিনি হলো বিভিন্ন দোয়া দুরূদ পড়তে থাকেন এবং হলো তাকে ওই রোকাইয়া করার সময় এক কাপ তেল দেয়া হয়েছিল, সরিষার তেল। তো সেই যে বিভিন্ন দোয়া দুরূদ পড়ে তিনি সেই সরিষার তেলের মধ্যে ফু দিচ্ছেন বারবার, এভাবে প্রায় 8-10 বার ফু দেওয়ার পর যখনই তিনি সেই সরিষার তেলে তার হলো 5 আঙ্গুল চুবান, হাত মুঠো করে 5 আঙ্গুল চুবাইয়ে যখন ওই ফজলু নামের যিনি আছেন তার উপর যখন ছিটানো হয়, তখন যেন মনে হয় রাসেল ভাই সেই লোকটার শরীর থেকে কালো ধোঁয়া, যে মানে যেখানে যেখানে তেলের ফোঁটা পড়তেছে সেই ফজলু নামের ব্যক্তিটার উপর, সেখানে সেখানে যেন কালো ধোঁয়া বেরোচ্ছে এবং সেখানে কালো দাগের সব দাগ হচ্ছে। তো এবং এখানে হলো তারপরে সেই ফজলু তো প্রচন্ড পরিমাণে চিৎকার করা শুরু করেছে এবং একসময় সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং হুজুরও তার কাছে থাকা যে বোতলটা আছে তিনি সেই বোতলের মুখটা লাগিয়ে দেন। তো এরপর আসলে হয় যেটা হয় যে ওই সূরা জিন ওই স্টুডেন্টরা পড়তে পড়তে হুজুর এই কাজটা করেন। তো যখন ওই স্টুডেন্টের সূরা জিনটা পড়া শেষ হয়, তো হুজুরও সে সময় তার রুকাইয়া কাজটা থামান এবং এই ফজলু যিনি আসলে অজ্ঞান হয়েছেন তাকে পুনরায় জ্ঞান ফেরানো হয় পানি ছিটা দিয়ে এবং উনি বেশ ক্লান্ত দেখাচ্ছিল। তো হুজুর বলেন যে আসলে যেহেতু তার উপরে জিন হাজির করা হয়েছিল, এই কারণে তিনি হয়তো বা 24 ঘন্টার মতো একটু অসুস্থতা বোধ করতে পারেন। আপনারা চাইলে একজন ডাক্তার নিয়ে এসেও আসলে তার একটু সাধারণ ট্রিটমেন্ট নিতে পারেন, এটা ভালো হবে। আর আপনাদের আসলে ভয়ের কোনো কারণ নেই, আমি আসলে সেই খারাপ জিনটাকে বন্দি করতে সক্ষম হয়েছি। সে এখন বোতলবন্দি আছে আর আমি এটাকে নিয়ে যে পুঁতে রাখবো। তো রাসেল ভাই এরপরে সেই বাড়িতে আর কোনো ধরনের নাকি ঘটনা ঘটেনি। যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন সে আবুল কাশেম ভাইয়ের বাড়িতে আর কোনো ধরনের কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। সেদিনের পর থেকে কোনো ধরনের শব্দ আর শোনাও যায়নি। তো এটা ওই কালীগঞ্জ উপজেলার দলগম ইউনিয়নের ওই গ্রামটাতে একটা ভাইরাল একটা ঘটনা বলা যায়। ওই গ্রামের ছোট্ট গ্রামটাতে মোটামুটি সবাই এই ঘটনার সম্পর্কে অবগত। তো যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন তিনি আসলে ওই সোর্স থেকেই ঘটনাটা পেয়েছেন এবং জেনেছেন। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আমি চেষ্টা করেছি যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন তার মতো করে ঘটনাটা শেয়ার করার। যদি ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।
আপনারা জানেন মার্জিয়া মেহজাবিন আপু আমাদেরকে বেশ কিছুদিন যাবৎ বেশ ভালো ভালো ঘটনা পাঠাচ্ছেন। তিনি তেমনই একজনের ঘটনা নিয়ে আসছেন, যিনি একজন জুনিয়র নার্স হিসেবে দায়িত্বরত ছিলেন একটি হসপিটালে। তো সব মিলে খুব ভালো চলছিল। হঠাৎই তখনই পুরো বিশ্ব জুড়ে কোভিড-19টা শুরু হয়, কোভিড-19, যার প্রভাব বাংলাদেশেও পড়ে এবং বেশ শুরু হয় কঠোর লকডাউন ওই সময়। তো হাসপাতালে তখন 24 ঘন্টা ডিউটি চলছিল। তো ডিউটি করে যখন অবস্থা খারাপ, অসুস্থ হয়ে পড়ে, চাকরিটা তখন ছেড়ে দিতে তিনি বাধ্য হন, যার ঘটনা তিনি শেয়ার করেছেন। লকডাউন, সব বন্ধ, কয়েক মাসের টানা লকডাউনে অবস্থা খারাপ এবং তখন কোনো কাজ ছিল না। কিন্তু পেট তো সেই কথা শুনে নেই তখন। বাসা ভাড়া, পরিবারের খরচ সব মিলিয়ে খুব চিন্তা হচ্ছিল এবং সবাই কিন্তু মোরললেস আল্লাহর কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাআলা একটা কাজের ব্যবস্থা তিনি করে দেন। এরই মধ্যে আল্লাহর অসীম দয়া রহমতে তার একটা চাকরি হয়ে যায়, যিনি ঘটনা পাঠিয়েছেন। চাকরিটা ছিল কেয়ার গিভারের দায়িত্ব এবং হাসপাতালে জুনিয়র নার্স হিসেবে চাকরি করতেন তিনি। তো একজনের রোগীর সেবা করা বা কেয়ার গিভিংটা বলতে গেলে সহজই ছিল। তো তিনি যে পেশেন্টের দায়িত্ব পান তার লোকেশন ছিল বসুন্ধরা আবাসিক এলাকায়। যেহেতু তখন কোভিড চলছিল, মানে পার্সোনাল কেয়ার গিভার, বাসায় থেকে তার সেবা যত্ন করা। তো যেহেতু কোভিড চলছিল, তাই তারা প্রথমে তাকে একটা আলাদা বাসায় 7 দিনের জন্য কোয়ারেন্টিনে রাখে। তো ঘটনা শুরু মূলত সেখান থেকেই। তাকে যে বাসাটায় রাখা হয় সেটা ছিল বসুন্ধরার একদম ভেতরের দিকে একটা বাড়ি। বাড়িটা 3 তলা বাড়ি ছিল, চারিদিকে বাউন্ডারি করা ছিল এবং ভেতরে প্রচুর গাছপালা ছিল। আর দেখে বোঝা যাচ্ছিল যে বাড়িটা বেশ পুরাতন। বাড়িটার প্রথম তলায় তাদের কেয়ারটেকার, তার স্ত্রী এবং তাদের 3 বছরের ছেলেকে নিয়ে থাকতো। প্রয়োজন ছাড়া তারা দ্বিতীয় তলা আসলে ব্যবহার করতেন না। তো তাকে থাকতে দেওয়া হয় দোতলার একটা রুমে, যেটা ছিল পেছনের সাইডে। রুমের চারিদিকে গ্লাসের জানালা দেওয়া। বাইরে বেশ গাছগাছালি ছিল, তাই দিনের বেলা বেশ খুবই সুন্দর লাগতো চারপাশটা। রুমের ভেতরে একটা বড় খাট ছিল, একটা আয়না ছিল, একটা টেবিল ও চেয়ার রাখা ছিল এবং রুমের ভেতরে একটা অ্যাটাচড ওয়াশরুম ছিল। তো তার 3য় তলা ছিল একদমই ফাঁকা। কেয়ারটেকার হিসাবে, মানে সাহেব ছিলেন হাফেজ মানুষ, আর তিনি খাবার দিয়ে যাওয়া ব্যতীত তার কোনো প্রয়োজনে তিনি নক না করলে তিনি আসতেন না, তার স্ত্রী কখনো উপর আসতেন না। তো প্রথম দিনটা তার একদমই নর্মাল কাটে সেদিনে। তো সন্ধ্যা নেমে আসার পর মাগরিবের ওয়াক্তে তিনি নামাজ শেষ করে বসেছিলেন। হঠাৎ করে তার মনে হলো ওয়াশরুমের ট্যাপ থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। তিনি উঠে যান, কিন্তু দরজা খুললেন, দেখলেন যে তিনি দরজা খোলার সাথে সাথে ওয়াশরুমের ট্যাপের কোনো শব্দ নেই। ওই মুহূর্তে সবকিছু শান্ত লাগছিল। তো তিনি নিজেকে আশ্বস্ত করেন, মনে মনে ভাবেন যে এটা হয়তো মনের ভুল ছিল, হয়তো অন্য কোনো জায়গার শব্দ আসছিল, সেটাকে তিনি ভুল করে পানির শব্দের সাথে মিলিয়ে ফেলেছেন। তো তিনি বিছানায় এসে শুয়ে পড়েন। শুয়ে তিনি বাসায় কথা বলছিলেন। হঠাৎ তার কানে একটা ফিস ফিস শব্দ আসে। শব্দটা এমন যে ফিস ফিস করে কেউ উঠে বলে, আসসালামু আলাইকুম। তো তিনি সাথে সাথে মোবাইল ফোনটা কান থেকে সরিয়ে ফেলে এবং শব্দের উৎপত্তিটা খুঁজতে থাকে, কারণ ওই মুহূর্তে তিনি বিজি ছিলেন পরিবারের সাথে কথা বলবার সময়। তো ওই সময়ই শব্দটা আসে, আসসালামু আলাইকুম। কিন্তু তিনি কোনো কিছুই পাচ্ছিলেন না। কিছুক্ষণ এভাবেই শুয়ে ভাবতে থাকলেন যে তাকে আসলে সালামটা দিল কে। এটা তার মনের ভুলও হতে পারে, কারণ খুবই অসম্ভব কিছু না মনের ভুল হওয়ার। রাত 9টার দিকে কেয়ারটেকার সাহেব খাবার দিয়ে গেলেন। তো তিনি এশার নামাজ শেষ করে রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়ে। তখন এরকম রাত 2:45-এর দিকে হবে, তার ঘুম ভেঙে যায়। তিনি ওঠেন তাহাজ্জুদ নামাজের জন্য। তো যথারীতি অজু করে তিনি এসে নামাজে দাঁড়াবেন, কিন্তু হঠাৎই তার বুক ধুকধুক করছিল এবং কোনো কারণ ছাড়াই তার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাচ্ছিল। কোনো কারণ ছাড়াই তার ভয় লাগছিল। তিনি জায়নামাজ হাতেই দাঁড়িয়েছিলেন। তিনি নামাজটা সেদিন আর পড়তে পারেননি। তিনি বিছানায় গিয়ে বসে পড়েন এবং দোয়া পড়তে থাকেন। তার এতটাই ভয় লাগছিল যে তিনি চোখটাও বন্ধ করতে পারছিলেন না। তার শুধু মনে হচ্ছিল তার বিছানার চারপাশে কয়েকজন পাক দিচ্ছে, ঘুরপাক খাচ্ছে। অনেকটা সময় পর তার মাথার কাছের জানালার দিকে থাকা যে গাছটা ছিল খুব সজোরেই ঝাঁকি দিয়ে ওঠে। মনে হচ্ছে গাছ থেকে কেউ নিচে পড়ে গেল অথবা পাশের কোনো গাছে ঝাঁপ দিল। তিনি হকচকিত হয়ে যায়।
ভয়ের ভেতর দিয়ে ভয় পান তিনি। যাই হোক, দিনের আলো যখন ফুটে সকাল হয়, তিনি ফজরের নামাজ শেষে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নাস্তা সেরে তিনি বিছানায় বসেছিল। কি মনে করে যেন তখন তিনি জানালার দিকে তাকাতেই দেখে গাছের মধ্যে ছোট্ট একটা সাপ বসে আছে। তিনি ভয় পেয়ে দরজা খুলে নিচে যান এবং কেয়ারটেকার সাহেবকে ডেকে আনেন। কিন্তু কেয়ারটেকার সাহেব যখন তার সাথে উপরে ওঠেন এবং চেক করে, তখন সেখানে আর কিছুই পাওয়া যায়নি, এমনকি আশেপাশেও কোথাও ছিল না। আর এমনিতেই তিনি ভয় পাচ্ছিলেন, তার উপর এরকম কিছু একটা দেখলেন। ভয় নিয়েই তিনি গোসল করতে বাথরুমে যান। সেখানে গোসলের জন্য বাথটাব ছিল একটা, যেটাতে কোনো পানি ছিল না। আর তিনি গোসলের জন্য শাওয়ারটা ছেড়ে নিচে দাঁড়িয়ে যান। তার চোখ বন্ধই ছিল। কিছুক্ষণ ভেজার পর হঠাৎ পানিটা হালকা গরম মনে হতে লাগলো। তার চোখ বন্ধই ছিল, কিন্তু কিছুক্ষণ ভেজার পর তার পানিটা হালকা গরম মনে হলে তিনি চোখ মেলে তাকান এবং দেখতে পান পুরো বাথরুমটা রক্তে ভেজা, এমনকি তার পুরো শরীর ও ঝর্ণা থেকে অনর্গল রক্ত পড়ছে। পানির বদলে এরকম রক্ত পড়াটা তার কাছে বেশ অস্বাভাবিক লাগতে থাকে। পুরো বাথটাবটা রক্তে ভরে গেছে, আর দেয়ালে কিছু ছায়া বিচরণ করছিল, যেগুলোর বডি দেখতে অনেকটা টিকটিকির মতো, কিন্তু মাথাটা ছিল একদম গোলাকার। ভয়ে তিনি সেখানেই দাঁড়িয়ে আছেন। এক চুল পরিমাণ নড়ার শব্দ নেই তার। কাউকে ডাকার মতো শক্তি ছিল না তার। মনে হচ্ছে কেউ তাকে শক্ত করে ধরে রেখেছে। তার মুখে কেউ স্কচ টেপ লাগিয়ে দিয়েছে, মুখে কেউ সেলাই করে দিয়েছে। শুধু চোখ দুটোই খোলা ছিল তার। এর মধ্যে একটা ছায়া মনে হলো লাফ দিয়ে তার গায়ে পড়বে। এমন সময় তিনি জোহরের আজান শুনতে পান। আল্লাহর মেহেরবানি, এবং আল্লাহর মেহেরবানিতে তার শরীরটা একদম হালকা হয়ে আসলো। তিনি একবার পলক ফেললেন এবং দেখলেন কিছুই নেই, আর সব কিছু স্বাভাবিক। কোথাও কোনো ছায়া বা রক্তের ছিটা ফোটাও নেই। তিনি দ্রুত সেখান থেকে বের হয়ে যান। ভয়ে আর অজু করতেও যাননি তিনি। তায়াম্মুম করে কোনো মতে জোহরের নামাজটা শেষ করেন। দুপুরে কেয়ারটেকার সাহেব খাবার দিলে তিনি তখন তাকে জিজ্ঞেস করেন যে, ভাই, এই বাসায় কোনো সমস্যা আছে নাকি? তিনি অনেকটা না বোঝার ভঙ্গিতে খাবার দিয়ে চলে যান। ব্যাপারটা বেশ খারাপ লাগতে থাকে তার। তিনি যে আপুর মাধ্যমে জবটা করতে আসে, এবার তাকে তিনি ফোন দেন, মানে যার রেফারেন্সে তিনি আসেন এখানে। বলেন যে এই মুহূর্তে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব না, আমার সমস্যা হচ্ছে। তো তিনি তখন পেশেন্টের লোকদের সাথে কথা বলেন এবং তিনি তাকে জানায় যে তিনি যেন আজকের রাতটা কোনোভাবে এখানে থাকে, কাল থেকে তিনি জয়েন করতে পারবে। তাছাড়া যেহেতু তিনি আসার আগেই কোভিড টেস্ট করে এসছে, রিপোর্ট নেগেটিভ ছিল, তাই তারা কোয়ারেন্টাইনে থাকার কোনো মানেই হয় না। তো যাই হোক, তিনি মনে মনে বেশ শান্তি পেলেন। যাই হোক, এখন এখানে আর থেকে কোয়ারেন্টাইনে 7 দিন থাকতে হবে না, চলে যাবে। তা আজকের রাতটা কোনোভাবে কাটাতে পারলেই হলো। রাত হলো, তিনি ঘুমানোর চেষ্টা আর করলেন না। এমনিই খাটে শুয়েছিলেন। কখন চোখ লেগে এসেছিল বলতে পারেন না তিনি। হঠাৎ ওয়াশরুমের ট্যাপ থেকে পানি পড়ার শব্দ এবং তার ঘুম ভেঙে যায়। তিনি বিছানায় উঠে বসে এবং তার চোখ পড়ে দেয়ালের দিকে, বড় আয়নাটার দিকে চোখ পড়ে। তিনি দেখতে পায় দুপুরের সেই ছায়াগুলো আয়নার চারিপাশে ঘুরছে, আর আয়নার ভেতরে ঠিক তার মতো দেখতে খুব বিদ্যুটে কেউ বিশ্রীভাবে একটা হাসি দিচ্ছে। মনের মনে তিনি দোয়া পড়তে শুরু করে, কিন্তু তার স্পষ্ট মনে আছে যে তিনি একটা দোয়াও পড়তে পারছিলেন না, কোনোভাবেই পড়তে পারছিলেন না। তার মুখে জড়তা চলে আসছিল। তার এই অবস্থা দেখে আয়নার ভেতর থাকা তার মতো অবয়বটা আরো বাজেভাবে হাসছিল। কতক্ষণ কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে তিনি নিজেও জানেন না তার সাথে কি হচ্ছে। এবার আয়নার ভেতর থেকে থাকা অবয়বটা বের হয়ে আসে, তার সামনে এসে দাঁড়ায়, আয়না থেকে বের হয়ে আসে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তার গলা চেপে ধরার সাথে সাথে চারপাশ থেকে কালো ছায়াগুলো মানুষের আকৃতি ধীরে ধীরে ধারণ করতে থাকে। তাকে ঘিরে গোল গোল করে ঘুরতে থাকে মানুষ। তার দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল এটাই শেষ দিন। তিনি অবয়বটার হাত তার গলা থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, বাঁচার আকুল চেষ্টা করতে থাকে। সে শুধু একটাই ছায়ার মতো ছিল যে সে তার হাতে লাগছিল না। একটা সময় তার চোখ মুখ অন্ধকার হয়ে আসে এবং তার শরীর নিস্তেজ হয়ে পড়ে।
চোখ পুরোপুরি বন্ধ হবার আগে তিনি শুধু ছায়াগুলো দেখছিলেন। হঠাৎ তাকে ছেড়ে ধূলিকণার মতো উড়ে গেল ছায়াগুলো, আর কোন একটা অদৃশ্য কেউ তার হাত ধরে খাটের কিনারায় বসিয়ে দিল। তিনি শুধু অনুভব করতে পারছিলেন, কিন্তু কাউকে দেখতে পারেননি। সকাল 7টায় দরজায় নক হলে তিনি উঠে দেখেন তিনি বিছানায় শোয়া। দরজা খুলতেই কেয়ারটেকার সাহেব বলছিল, গুছিয়ে নেন, ওনারা গাড়িয়ে পাঠিয়েছেন। তার শরীরটা বেশ ফুরফুরে আর হালকা লাগছিল। তিনি সবকিছু গুছিয়ে ঘরটাকে সালাম দিয়ে বেরিয়ে আসে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় পেশেন্টের বাসায়। সেই বাসায় টোটাল 6টা রুম ছিল, কিন্তু মেম্বার বলতে ছিল মাত্র 4 জন। মূলত বাসাটা ছিল পেশেন্টের মেয়ের, আর তার নাম ছিল নীলুফার। তো সেই বাসায় নীলুফার আন্টি, ওনার হাজব্যান্ড এবং আন্টির মা যিনি রোগী ছিলেন, এবং তাদের বাসার বুয়া ছিল। তো নীলুফার আন্টির বয়সও প্রায় 50 ঊর্ধ্বে, ওনার হাজব্যান্ডের বয়স 55-র বেশি, আর যে রোগী ছিলেন তার বয়স ছিল 70-এর বেশি। আন্টির ছেলে মেয়ে দেশের বাইরে থাকেন। মেয়েটা গত 10 বছরে একবারও দেশে আসেনি, আর ছেলে দেশে আসে কিন্তু তাও 2 বছরে একবার। তাছাড়া আত্মীয় স্বজন আসে না বললেই চলে। তো তিনি যাওয়ার পর আরো একজন নার্সকে তারা নিয়োগ দিয়েছিল। তো সেই নার্স আপুটা ডে শিফটে ডিউটি করত, আর যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তিনি করতেন নাইটে। ওই এরিয়াতে বাসা ভাড়া বেশি হওয়াতে তিনি এবং তার নার্স আপু একটু দূরেই বাসা নেয়। তারা যাওয়া আসা করে ডিউটি করতেন, এবং নীলুফার আন্টি তাদের বাসায় একটা রুমে থাকার অফার করে। তো যেহেতু বাসা দূরে, শুধু শুধু কষ্ট করে আসাটা, তো তারা না করে না এই বাসাটায় থাকার জন্য, এবং এই বাসাতেই থাকতে শুরু করে। আসলে আন্টি এবং ওনার হাজবেন্ড খুবই ভালো মানুষ ছিল, খুবই আন্তরিক ছিল, নিজের মেয়ের মতোই আদর করত। তো তিনি ভালোভাবে ডিউটি করছিলেন, সারাদিন ঘুমাতেন আর রাতে ডিউটি করতেন। যেহেতু রাতে ডিউটি করতেন, তার পেশেন্টও ছিল বেড পেশেন্ট, এবং ওনার ডিমেনশিয়া ছিল। তাই উনি রাতের বেশিরভাগ সময় সজাগ থাকতেন এবং একা একা অথবা তার সাথে গল্প করতেন। রাতে উনি ঘুমিয়ে পড়লে তার যেহেতু তখন কোনো কাজ থাকতো না, তাই তিনি আমল করা শুরু করলেন। এমনকি তাহাজ্জুদের নামাজও পড়তেন, বিভিন্ন আমল করে রাতের সময়টা কাটাতেন। আর তার ডিউটি তখন 1 মাস 18 দিন চলছিল। এর মধ্যে তিনি অস্বাভাবিক কিছু দেখেননি বা অনুভব করেননি, বলার মতো না। তো সেদিন প্রতিদিনের মতোই তিনি রাতে আনুমানিক 3:40 থেকে 50-এর মতো হবে, তিনি পেশেন্টকে দোয়া কালাম পড়ে ঘুম পাড়িয়ে কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করে, তো হঠাৎ করে তার মনে হলো দরজার বাইরে কেউ পায়চারি করছে। তো তিনি কুরআন পড়া শেষ করে উঠে গিয়ে দরজা খুলে দেখে সবকিছু নীরব, কিছুই নেই। এদিক সেদিক তিনি তাকালেন, মনের ভুল হতে পারে চিন্তা করেন। তো তিনি তখন তার রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিতে যাবে, তখন তার মনে হলো কোন একটা গরম বাতাস তার গা ঘেঁষে ঘরে প্রবেশ করলো। তার অস্বস্তি লাগছিল। তিনি ভাবলেন একটু নামাজ পড়ি। তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। প্রথম রাকাত শেষ করে যখন দ্বিতীয় রাকাতের সেজদা দিবেন, ঠিক তখনই তিনি আতরের একটা মিষ্টি ঘ্রাণ পেতে শুরু করলেন। ঘ্রাণটা এতটাই তীব্র আর সুগন্ধময় ছিল যে তিনি কখনোই এই ধরনের ঘ্রাণ আগে ফিল করেননি। তিনি সিজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছে, তখন বুঝতে পারছিলেন তার পেশেন্ট জেগে গেছে এবং কিছু একটা ফিস ফিস করছে। তো তিনি নামাজ শেষ করলেন। শেষ করে তিনি তার সূরা, যেটা অভ্যাস, সূরা মুলক দিয়ে নামাজটা পড়েছে, তাই 2 রাকাত নামাজের সময় একটু বেশি লেগেছে। প্রায় ফজরের আজানের সময় হয়ে গেছে, এবং উঠে পেশেন্টের মাথার কাছে গিয়ে তিনি দাঁড়ান। আর তখন ঠিক দরজা লাগানোর সময় সেই বাতাসটা তার গায়ে লাগলো। ঠিক তেমন বাতাস তিনি আরেকবারও তিনি ফিল করেছিলেন। এবার তার গায়ের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। কি হলো এটা তিনি বুঝে ওঠার আগেই দরজাটা হালকা করে খুলে তিনি তাকিয়ে থাকলেন আশপাশটা। তিনি দেখলেন দরজাটা তখনও কাঁপছে। তিনি হতবাক হয়ে গেলেন, কারণ দরজা তো লাগানো ছিল ভেতর থেকে। তাছাড়া এত ভারী কাঠের দরজা তো বাতাসে খোলার কথা না, বাতাস তো বাহির থেকে আসবেও না এখানে। তিনি চুপ করে বসে পড়লেন চেয়ারে। তার হাত পা কাঁপছিল তখন। একটু পর আজান হলো, একটু সাহস ফিরে পান তিনি। তিনি উঠে পেশেন্টের ডায়াপারটা চেঞ্জ করে দিয়ে আবারও ঘুম পাড়িয়ে দেন এবং নামাজে তিনি দাঁড়ান ফজরের নামাজ শেষ করে।
তো নামাজ শেষ করে জায়নামাজে বসে বসে ভাবছিলেন কি হলো। আনুমানিক সকাল 6:30 পেশেন্টকে উঠিয়ে আনুষাঙ্গিক সব কাজ সেরে 8টায় তার সাথে থাকা আপু আসলে তিনি পেশেন্টের রুম থেকে বের হয়ে যান, গোসল করে ফ্রেশ হয়ে নাস্তা করেন এবং তার রুমে যান ঘুমানোর জন্য। তো সন্ধ্যাবেলা তিনি তখনও ঘুমাচ্ছিলেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন তার পেশেন্টের ঘরে তিনি বসে আছেন, আর পেশেন্টের বেডের পাশে কয়েকজন জুব্বা পরা লোক দাঁড়িয়ে আছেন। ওনারা তার পেশেন্টের সাথে কথা বলছে। তো এটুকু দেখে তার ঘুম ভেঙে যায়। তখনও মাগরিবের আজান হয়নি, কিছু সময় বাকি ছিল। তিনি উঠে পেশেন্টের ঘরে যান ওনাকে দেখবার জন্য। আসলে একটা মায়া জন্মে গেছে ওনার, তাই একটু বাড়তিভাবেই তিনি যত্ন নেওয়া শুরু করেন। আর তাছাড়া ওনাদের আন্তরিকতায় নিজেকে তিনি আপন ভেবেই সেবা করেন। তো ওনার কাছে গিয়ে তিনি দেখেন যে তিনি জেগে আছে আর আপুটা ওনার মেডিসিন গুছাচ্ছে। আমাকে দেখে তিনি মুচকি একটা হাসি দেয়, বসতে বলে। তো তিনি বললেন যে আমিও বসে বসে তাকে ভালো মন্দ জিজ্ঞেস করছিলাম। তো কিছুক্ষণ বসার পর ওই আপুটা একটা সময়ের জন্য রুমের বাইরে যায়। উনি যাবার প্রায় সাথে সাথেই তিনি রাতের সেই আতরের মিষ্টি ঘ্রাণটা পাওয়া শুরু করেন আর অনুভব করতে থাকেন যে তিনি ছাড়া ঘরে পেশেন্ট ছাড়াও আরও একজন আছে। তবে রাতে যেমন মনে হয়েছিল একজন ছিল, এখন মনে হচ্ছে সংখ্যাটা একজনের না, কয়েকজনের। তিনি তার পেশেন্টের হাত ধরে বসেছিলেন। তখন মনে হলো একটা বাতাস তার গা ঘেঁষে ওনার মাথার দিকে গেল, আর পেশেন্টের চোখ উল্টে ওই দিকে তাকিয়ে একটা হাসি দিল এবং মনে হলো উনি ইশারায় কাউকে আমাকে দেখাচ্ছে এবং কিছু বলছেন। আমি ওনাকে বললাম, নানু কি হয়েছে, কার সাথে কথা বলেন? তো উনি কিছু বলল না, শুধু ওনার হাতটা আমার মাথায় রেখে কয়েকবার বুলিয়ে দিলেন। এরপর ওই আপু রুমে চলে আসলে তিনি বেরিয়ে আসেন। তো রাতে যখন তিনি তার ডিউটির জন্য যান, তখন প্রতিদিনের মতোই দোয়া কালাম তিনি পড়ে পেশেন্টকে ফু দিচ্ছিলেন এবং কিছুক্ষণ পর ঘুম পাড়িয়ে দিয়ে তার আমলগুলো করছিলেন। একসময় রাত গভীর হয়, পেশেন্টকে পানি খাইয়ে চেঞ্জ করে দিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে যান। সোম, বুধ এবং বৃহস্পতিবার রাত তার কাছে স্পেশাল, তাই তিনি চেষ্টা করেন আমলটা একটু বেশি করতে। সেদিন ছিল বুধবার দিবাগত রাত, তাই নামাজটা সেদিন একটু দীর্ঘ করেন। নামাজ শেষ করে তিনি সালাম ফিরাতে যাবে, তখন তার নাকে তীব্র কর্পূরের গন্ধ ভেসে আসে। আপনারা জানেন কর্পূরটা ব্যবহার করা হয় যখন কেউ মারা যায় লাশের সাথে। তার মনে হয় দরজা দিয়ে কয়েকজন ভেতরে প্রবেশ করে এবং তার পেছনে দাঁড়িয়ে আছে তারা। যেই তিনি সালাম ফিরিয়েছেন, তখন কয়েকজন তার গা ঘেঁষে ওনার মাথার কাছে গেল। তিনি তাদের দেখছিলেন না, কিন্তু অনুভব করছিলেন কেউ তার পাশ দিয়ে মাথার কাছে চলে গেল। তার গায়ে গরম বাতাস লাগছিল। কয়েকটা মানুষ যদি আপনাকে পাশ কাটিয়ে যায়, আপনি যদি বসে থাকেন, আপনি বুঝতে পারবেন চোখ বন্ধ থাকলেও। তিনি বসে রইলেন এবং স্তব্ধ হয়ে বসে রইলেন। বোঝাতে পারার মতো অবস্থা তখন নাই। যিনি উঠে যাবেন সেইটারও চিন্তা নাই। ফজরের তখনও 15 মিনিট বাকি। তিনি না উঠে সেখানেই বসে থাকেন এবং দোয়া পড়তে থাকেন। কিছুক্ষণ পর মনে হলো একে একে তারা সবাই বের হয়ে গেছে। তিনি নড়ে চড়ে বসেন। এবার উঠে গিয়ে তিনি পেশেন্টের পাশে বসেন। পাশে বসলে কর্পূরের গন্ধ তখনও ছিল। ভোর হলে তিনি নামাজ পড়ে সব কাজ শেষ করে রুমে ঘুমাতে যান। শুধু নীলুফার আন্টি অর্থাৎ পেশেন্টের মেয়েকে বলে যান যে আন্টি, আমি কর্পূরের গন্ধ পাচ্ছি। কিন্তু আন্টি বলে, কই না তো। সেই আপুও বলে সে কোনো কর্পূরের গন্ধ পাচ্ছে না। বৃহস্পতিবার দুপুর 1টা হঠাৎ করে চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। উঠে দৌড়ে গিয়ে দেখে তার পেশেন্ট চোখ মুখ উল্টে ফেলেছে, আর এতটাই ভয় তার চোখে মুখে যে ভয়ে নিজের দাঁতে নিজের জিহ্বা কামড়ে দিয়েছে। জিহ্বাটা মাঝখান দিয়ে 2 ভাগ হয়ে যাওয়ার মতো অবস্থা। কামড় লেগে সাথে সাথে ডক্টর কল করা হয়। ডক্টর এসে জিহ্বায় মেডিসিন লাগিয়ে দেয় এবং স্যালাইন দিয়ে যায়। সেদিন এই ধরনের অবস্থার কারণে আর সেদিন কেউ ঘুমাতে পারেনি। দিন এবং রাত তার পাশেই সবাই ছিল ওই মুহূর্তে। তো সন্ধ্যা নেমে এলে তিনি আবার তীব্রভাবে কর্পূরের গন্ধ পেতে শুরু করে, আর এ অনুভব করে যে ঘরে অনেক অদৃশ্য অস্তিত্বের আনাগোনা আছে। তো মধ্যরাত তখন তিনি এবং তার সাথে নার্স আপু পেশেন্টের পাশেই বসেছিল। তারা একদিনে একজন ছিলেন না। তিনি অচেতন বা গভীর ঘুমে আছেন, স্যালাইন চলছে।
হঠাৎ করে দরজাটা খুলে যায়। তার আপু এবং তিনি নিজের সাথে সাথে দেখেছেন হুট করে লাইটটা অফ হয়ে যায় এবং তীব্র আতর এবং কর্পূরের মিশ্র গন্ধ। তিনি শুনলেন কেউ একজন সালাম দিল খুবই হালকা স্বরে, আসসালামু আলাইকুম। তারা চুপ করে আছেন দুজনেই, গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। বাতাস লাগলো একটা, লাইট জ্বলে উঠল। তিনি দেখলেন পেশেন্ট হাসছে মৃদুভাবে। ভোরবেলা নীলুফার আন্টি আসলে ওনাকে ব্যাপারটা জানানো হয়, কিন্তু আজব বিষয় হলো দরজা খুলে যাওয়া এবং লাইট অফ হয়ে যাবার ব্যাপারটা তার সাথে থাকা আপু টের পেলেও তিনি নাকি কোনো সালামের শব্দ পাননি এবং কর্পূরের গন্ধটাও তিনি পাননি। তো তিনি অবাক হয়ে গেলেন। তো আন্টি বলছিলেন যে তোমরা দোয়া দুরুদ পড়ো। তিনি কিছু বলতে গিয়েও বললেন না, কারণ তিনি তখনও কর্পূরের গন্ধ পাচ্ছিলেন। যেহেতু আর জুম্মার দিন, তাই 10টার মধ্যে পেশেন্টকে শরীর মুছিয়ে ক্লিন করে দেন। ওই অবস্থাতেই দুপুর 12টা বাজলে পেশেন্টের পাশে তারা 2জন নার্স, তার 2 মেয়ে এবং তার নাতনি, পুরুষরা তখন ঘরের বাইরে। তখন পেশেন্ট চোখ মেলে তাকান এবং ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিলেন। বাসায় আগে থেকে রাখা অক্সিজেনটা মাস্কতে তিনি পরিয়ে দেন। তিনি স্থির হন। এর মধ্যে ডক্টর কল করা হয়। ডক্টর আসার আগেই তিনি স্পষ্ট দেখতে পান সবার পাশ কাটিয়ে একটা ছায়া ঘরে প্রবেশ করে, পেশেন্টের মাথার কাছে এসে দাঁড়ায় এবং আরো কয়েকটা ছায়া আসার পরে ওই জায়গাটা কেমন একটা কর্পূরের গন্ধে ভরে গেছে, সেই সাথে আতরেরও তীব্র ঘ্রাণ। তিনি আন্টিকে বললেন যে আন্টি, আপনার একটু সরে দাঁড়ান, দেখেন কারা আসছে যেন ঘরে। আন্টি তাকে বলল, কি বলো তুমি, কে আসছে? তো তিনি বলেন, আন্টি আপনি দেখেন কর্পূর আর আতরের গন্ধ আমি পাচ্ছি। তো তিনি সহ তার বোন এবং বোনের মেয়ে বলেন, কই আমরা তো পাচ্ছি না। তো তিনি আর কিছু না বলে দোয়া পড়তে শুরু করলেন। পেশেন্টের দিকে তাকালেন। তিনি দেখলেন পেশেন্টের মুখে মৃদু একটা হাসি। এক পলক তাকিয়ে তিনি যেন ঘুমিয়ে গেলেন। ওনার হাতের লাগানো অক্সিমিটারের দিকে তাকিয়ে দেখা গেল কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা 0 হয়ে গেল, 00। তিনি আন্টিকে বলেন, আন্টি নানু চলে গেছেন। তিনি চিৎকার দিলেন, সবাইকে ডাকলেন, আর সাথে সাথে জুম্মার নামাজের প্রথম আজানটা ভেসে এলো কানে। কিছুক্ষণ ডক্টর আসলেন, চোখ এবং পালস চেক করে বললেন তিনি আর নেই। সবকিছু দ্রুতভাবে করে লাশ আসরের সময়ই দাফন করা হয়। 4 দিন পর তারা দুজনও চলে আসে। তবে আসার আগে তিনি আন্টিকে বললেন, আন্টি আমি সেদিন যখন শেষবার আপনার আম্মার দিকে তাকিয়েছি, তখন দেখেছি আপনার আম্মা হাসতে হাসতে ঘুমিয়ে পড়েছিল। তখন কোনো একটা অস্তিত্ব আপনার আম্মার কাছ থেকে কিছু একটা নিয়ে গিয়েছিল, যা আমি দেখেছিলাম, আর কর্পূরের গন্ধ পাচ্ছিলাম কয়েকদিন যাবৎ। আমি জানি না কি দেখেছিলাম, তবে দেখেছিলাম এটা সত্য। এবার আন্টি বললেন, ওনার আম্মা খুবই পরহেজগার মহিলা ছিলেন। ওনার সাথে নাকি কিছু জিন থাকতেন, সব সময় ওনার সাথেই থাকতেন। এটা তার জীবনে দেখা সবচেয়ে সুন্দর মৃত্যু ছিল। এই মৃত্যুটা সবার হোক, আল্লাহ সবাইকে উত্তম মৃত্যু দান করুক। আপাতত এটাই ছিল ওখানকার ঘটনা। তবে তার সাথে ঘটা ঘটনা এখানেই শেষ না। তিনি আরো ঘটনা প্রত্যক্ষ করেছেন। তিনি কেন জানি না কেন করেছেন, তবে কেন দেখতে পান এটারও তিনি জানেন না। ঘটনাটা হয়তো ভয়ের না, কিন্তু তার বাস্তব অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন। আমার নাম ফারিন। আজ আমি আপনাদের আমার ভাইয়ের জীবনে ঘটে যাওয়া এক ঘটনার বর্ণনা করছি। আমাদের গ্রামে একটি পরিত্যক্ত পোড়া বাড়ি রয়েছে, যেটি নিয়ে অনেকের অনেক মতামত রয়েছে। সেটি নিয়ে যেটা ঘটেছে আমার ভাইয়ের সাথে, সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরছি। রাতের অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গেই পুরনো বাগান বাড়ির বাতিগুলো মিটমিট করে জ্বলছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার একটানা ডাক। অমি ও তার বন্ধু জাকির, রকিব আর মুবিন ঠিক করেছিল আজ তারা সেই পরিত্যক্ত বাংলোটা ঘুরে আসার জন্য সেদিন বের হয়েছে। পোড়া বাড়িটা প্রায় 100 বছরের পুরনো। অনেকদিন ধরেই সেটাকে অভিশপ্ত বাড়ি বলে ডাকা হয়। লোকমুখে শোনা যায় সেই বাড়িতে ঢুকলে কেউ জীবিত ফিরে আসেনি, আর যারা ফিরেছে তারা আর কখনো স্বাভাবিক মানুষ ছিল না। অমি এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। তার ধারণা ছিল এটা কেবল কুসংস্কার। কিন্তু সেদিন রাতেই সে বুঝতে পারবে সব গল্প মিথ্যে হয় না। সে সবসময় একটু অ্যাডভান্স, কোনো কিছুকেই পরোয়া করে না। 4 জন একসাথে বাংলোর ভেতরে প্রবেশ করলো সেদিন। ভেতরের বাতাস ছিল ভারী,
যেন অনেক দিনের পুরনো দুঃখ আর অভিশাপ মিশে আছে। দেয়ালের গায়ে ছোপ ছোপ রক্তের মতো দাগ। ছাদ থেকে ঝুলছিল পচা জাল আর মাকড়সার বাসা। হঠাৎ জাকির দেয়ালের এক পাশে একটা পুরনো কালো দরজা দেখতে পেল। দরজার উপর লেখা, এই দরজা একবার খুললে আর ফেরা যাবে না। রকিব ফিসফিস করে বলল, আমরা কি এটা খুলবো? জাকির হাসল, এগুলো বাজে গল্প, ভয় পাস না। সে দরজার তালাটা শক্ত করে টান দিতে কেমন একটা অদ্ভুত শব্দ হলো। তালাটা খুলে গেল আর তখনই ভেতর থেকে এক প্রচণ্ড ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। দরজার উপাসটা ছিল ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেও তারা বুঝতে পারল কেউ যেন সেখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ সবকিছু স্থির ছিল, তারপর সেই অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা হাত, পচা বিকৃত আঙ্গুল, যার নখগুলো ছিল লম্বা আর ধারালো। হাতটা যেন ছিঁড়ে ফেলতে চাইছে সবকিছু। সে হাতের পেছনে দাঁড়িয়েছিল একটা অবয়ব, একজন নারী, যার মুখটা পুরোপুরি পোড়া। তার ফাঁকা চোখের গহ্বর থেকে এক ধরনের কালো তরল গড়িয়ে পড়ছিল। মুখের কোণায় বিকৃত হাসি। তার শরীর থেকে মাটিতে পড়ে থাকা পুরনো চাবির গোছার মতো শব্দ হচ্ছিল। তোমরা আমার তালা খুলেছ, এখন তোমাদের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। মুবিন দৌড়ে পালাতে গেল, কিন্তু দরজা তখনই প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। চারপাশে অন্ধকার নেমে এলো। হঠাৎ দেয়ালের বিভিন্ন দিক থেকে শেকল আর তালা ঝুলতে লাগলো। শেকলগুলো নিজেদের মতো নড়ছিল, যেন কিছু একটা তাদের আটকাতে চাইছে। রেহান হঠাৎ কেঁপে উঠল, কারণ তার পায়ের নিচে অনুভব করলো কিছু একটা সরছে। সে নিচে তাকিয়ে দেখলো মাটির নিচ থেকে বেরিয়ে আসছে অসংখ্য হাত। পচা বিকৃত হাতগুলো তাদের পায়ের চারপাশে জড়িয়ে ধরলো। জাকির চিৎকার করলো, আমাদের যেতে দাও। পোড়ামুখের নারী ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। তার গলা থেকে বিকৃত কণ্ঠ বের হলো, এই দরজার চাবি একবার খুললে তালা আর লাগানো যায় না। এরপরে এক প্রচণ্ড আওয়াজে সবকিছু কেঁপে উঠল। জানি না কিভাবে আমার ভাই সেদিন ফিরে এসেছিল। তার সাথে আর কেউ ফিরে আসতে পারেনি সেদিন। আমাদের সবারই ঘটনাটি বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমরা কেউই ভূত প্রেতে বিশ্বাসী না। পরদিন সকালে গ্রামবাসীরা সেই পরিত্যক্ত বাংলোর দরজার সামনে পেল 3 জনের মৃতদেহ, কিন্তু তাদের মুখগুলো বিকৃত ছিল। আর সবকিছু থেকে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তাদের প্রত্যেকের গলায় ঝুলছিল পুরনো তালার চাবির একটা গোছা। সেই পরিত্যক্ত বাংলোতে এরপর আর কেউ যেতে সাহস করেনি। কিন্তু যারা রাতে বাংলোর পাশ দিয়ে যায়, তারা মাঝে মধ্যে দরজার ওপাশ থেকে এক বিকৃত ফিসফিস শুনতে পায়, আমার তালা খুলেছ, এবার তোমাদের দরজা বন্ধ হবে না। কারো চোখের মনি নেই, মুখ বিকৃত, যেন কেউ তাদের চামড়া ছিঁড়ে নতুন কিছু তৈরি করেছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তাদের ঠোঁটগুলো সেলাই করা। হ্যাঁ, তাদের ঠোঁট একসাথে সেলাই করে বন্ধ করে দেওয়া হয়েছে মোটা কালো সুতা দিয়ে। পুলিশ এসে যখন সেলাই কেটে লাশগুলোর মুখ খুলল, তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ল। তাদের জিহ্বা নেই, জিহ্বার জায়গায় ছিল ছোট ছোট ধাতব চাবি, আর প্রত্যেকের গলায় ঝুলছিল পুরনো তালার গোছা। এই ঘটনার পর থেকে পুরো গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাত নামতেই শোনা যেতে লাগলো অদ্ভুত ফিসফিসানি, চাবি কোথায়, তালাকে খুলবে। লোকজনের ঘরের দরজায় রাতের বেলা কেউ কড়া নাড়ত, কিন্তু দরজা খোলার পর বাইরে কেউ থাকতো না। কিন্তু যারা দরজা খুলতো, তাদের দরজার হাতলে একটা পুরনো মরচে ধরা চাবি ঝুলতে থাকতো। এক রাতে এক বৃদ্ধা চিৎকার করে বেরিয়ে এলো, আমার দরজার বাইরে একটা চাবি পেয়েছি, এটা কিসের চাবি? পরদিন সকালে সবাই তার বাড়ির সামনে এসে যা দেখলো তা তাদের আতঙ্কিত করে দিল। বৃদ্ধার দরজার সামনে পচা রক্তের দাগ, আর তার গলায় ঝুলছিল একটি তালা, কিন্তু তার মুখটা কোথায়? হ্যাঁ, তার মুখটাই নেই। সাংবাদিক ইনান বুঝতে পারলেন এই রহস্যের সমাধান না করলে গ্রাম ধ্বংস হয়ে যাবে। তিনি রাতে একাই বাংলোর সামনে গেলেন। দরজার সামনে একটা কালো ছায়া নড়ল। ইনান ভেতরে ঢুকতেই দরজাটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। তারপর চারপাশ থেকে ভেসে এলো বিকৃত হাসির শব্দ, তুমি জানো না তুমি কি ভুল করেছ। ইনানের গায়ের লোম দাঁড়িয়ে গেল। দেয়ালের ওপর সারি সারি মুখের ছাপ, কিন্তু মুখগুলো সব সেলাই করা। কেউ যেন তাদের চিরতরে চুপ করিয়ে দিয়েছে। দেয়ালের এক কোণায় একটা মোমবাতির আলোয় কিছু লেখা দেখা গেল, যদি তালা খুলে ফেলো, জিহ্বা দিয়ে মূল্য দাও। তখনই পেছনে ছায়া নড়ল। ইনান দ্রুত মোবাইলের আলো জ্বালালো। সামনে দাঁড়িয়ে আছে এক বিকৃত শরীর, মুখ পোড়া, চোখের গহ্বর থেকে কালো তরল পড়ছে, আর তার মুখের ঠোঁট সেলাই করা। কিন্তু সে তার সেলাই করা ঠোঁটের ফাঁক দিয়ে গল গল করে ফিসফিস করে বলল, তুমি কি আমার তালা খুলবে? ইনান দেখলো মেঝেতে ছড়িয়ে আছে শত শত চাবি, কিন্তু একটা চাবি আলাদা, রক্তে ভেজা। সে সেই চাবিটা হাতে নিতেই চারপাশের সবকিছু কেঁপে উঠল। দেয়ালের মুখগুলো একসাথে ফিসফিস করে বলে উঠল, ও পাশে চলে যাও, তালার ও পাশে। হঠাৎ পায়ের নিচের মাটি ধসে গেল। ইনান পড়ে গেল এক অন্ধকার টানেলে।
চারপাশে পচা গন্ধ, শেকল আর মানুষের হাড়গোড়, আর টানেলের শেষে একটা বিশাল দরজা, যেটায় সারি সারি তালা ঝুলছে। দরজার ওপাশে কেউ চাপড়াচ্ছে, যেন বের হওয়ার জন্য ব্যাকুল। তখনই দরজার পেছন থেকে এক নারী কণ্ঠ এলো, আমার চাবি এনে দাও, না হলে তুমি কখনো ফিরে যেতে পারবে না। কিন্তু নিজের জীবনের মায়া করে দরদ পড়ে অদৃশ্য এক শক্তির মাধ্যমে সেদিন ইরান সেখান থেকে বের হয়ে সেই গেটের সামনে পড়েছিল। পরদিন সকালে গ্রামের লোকজন বাংলোর জায়গায় গিয়ে যা দেখল তা তাদের আতঙ্কিত করলো। বাংলো আর নেই, শুধু একটা পোড়া জায়গা, আর তার মাঝখানে একটা বিশাল তালা পড়ে আছে। শুধু বাতাসে ভেসে আসছে ফিসফিসানি, তুমি কি চাবি পেয়েছো? এবার কার তালা খুলবে? শেষ নাকি নতুন শুরু? এখনো কেউ রাতে ঘরের দরজায় কড়া নাড়া শুনলে দরজা খোলার সাহস করে না, কারণ যদি দরজা খোলে তাহলে দেখবে দরজার হাতলে ঝুলছে একটা মরচে ধরা চাবি, আর ফিসফিসানি শোনা যাবে, তুমি কি তালা খুলবে নাকি নিজের মুখ হারাবে? গ্রামের মানুষ ভেবেছিল সব শেষ, কিন্তু এক রাতে মুরাদ নামে এক যুবক নিখোঁজ হয়ে গেল। পরদিন সকালে তার বাড়ির সামনে পাওয়া গেল একটা মরচে ধরা তালা। তালার পাশে পড়েছিল একটা চিরকুট, আমার চাবি কোথায়? লোকজন আতঙ্কে চিৎকার করতে শুরু করলো। তারা জানতো যার দরজায় তালা পাওয়া যায় সে আর কখনো ফিরে আসে না। কিন্তু এবার কিছু একটা আলাদা। মুরাদের দরজার সামনে মাটিতে রক্ত দিয়ে আঁকা ছিল একটি অদ্ভুত চিহ্ন। চিহ্নের মাঝখানে রাখা ছিল একটা ভাঙা আয়না। গোটা গ্রাম ভয় পেয়ে গেল। তারা জানতো দরজার অন্ধকার সত্যি শেষ হয়নি। সেই রাতে গ্রামের মাঝখানে পোড়া বাংলোর জায়গায় কুয়াশাচ্ছন্ন ছায়া দেখা গেল। কেউ একজন ধীরে ধীরে এগিয়ে আসছে। লোকজন যখন ভালো করে দেখল, আতঙ্কে পেছনে সরে গেল। এত অনেকদিন আগে হারিয়ে যাওয়া ঝন্টু মিয়ার ছেলে বলু, কিন্তু তিনি আর আগের মতো নেই। তার চোখের গহ্বর ফাঁকা, রক্ত গড়িয়ে পড়ছে, মুখ বিকৃত, ঠোঁটে মোটা কালো সুতো দিয়ে সেলাই করা। তার গলায় ঝুলছে একটা তালা, তার 2 হাত জোড়া লাগানো, আর আঙুলের মাথায় চাবির আকৃতি কেটে দেয়া। তিনি শুধু ফিসফিস করে বললেন, তুমি কি আমার চাবি পেয়েছো? তার গলার স্বর কেবল তার মুখ থেকে আসছিল না, চারপাশের বাতাস যেন একই সাথে সেই কথাগুলো ফিসফিস করে বলছিল। পুলিশ বলুকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু চিকিৎসকরা হতবাক হয়ে গেলেন। বলুর জিহ্বা নেই, তার বুকের চামড়ার নিচে কিছু একটা নড়ছে। এক্স-রেতে দেখা গেল তার বুকের ভেতরে একটা চাবি আটকে আছে, কিন্তু শুধু চাবি নয়। ডাক্তারের এক সহকারী এক্স-রের দিকে তাকিয়ে থাকলো। তার মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, ওটা চাবি না, ওটা একটা চোখ। হাসপাতালের বাতি কেঁপে উঠল। কাছের জানালায় একটা হাতের ছাপ পড়ল, কিন্তু জানালার বাইরে কেউ ছিল না। গ্রাম প্রধানের নির্দেশে কয়েকজন গোরখোরার দল নিয়ে খনন শুরু করলো। তারা খুঁজে পেল একটা পুরনো লোহার দরজা। দরজাটা খুলতেই সারি সারি মরচে ধরা শেকল ঝুলতে লাগলো বাতাসে। চারপাশে ছড়িয়ে পড়লো মানুষের হাড়গোড়। আর সেই অন্ধকারের মাঝে দাঁড়িয়েছিল একটা বিশাল দরজা। দরজার গায়ে খোদাই করা ছিল কিছু অদ্ভুত লিপি, একবার খুললে ফিরে আসার পথ থাকবে না। পুলিশ ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু তখনই দরজার ওপাশ থেকে কেউ থাপ্পড় দিতে লাগলো। শুধু একটা নয়, হাজার হাজার হাত দরজার ওপাশ থেকে একই সাথে ধাক্কা দিচ্ছিল। সেদিন রাতে গ্রামের প্রতিটি দরজার হাতলে ঝুলছিল একটা কালো চাবি। যে চাবিটা ধরেছিল সে আর কথা বলতে পারছিল না, তার ঠোঁট নিজে থেকেই সেলাই হয়ে যাচ্ছিল। আর বাতাসে শোনা যাচ্ছিল সেই চেনা ফিসফিসানি, তুমি কি তালা খুলবে নাকি নিজের মুখ হারাবে? পরদিন সকালে গ্রামের মাঝখানে পাওয়া গেল 3 জন মানুষের লাশ। তাদের মুখে কোনো চামড়া ছিল না, শুধু হাড়। প্রতিটি লাশের গলায় ঝুলছিল নতুন তালা, আর তাদের বুকের ভেতর থেকে ফিসফিসানির শব্দ আসছিল। কেউ কৌতূহলবশত এক মৃতদেহের বুক কাটল, ভেতরে ছিল একটা জীবন্ত কালো হাত। ভয়কে উপেক্ষা করে পুলিশ ও গ্রাম প্রধান দরজাটা খোলার সিদ্ধান্ত নিল। কিন্তু দরজাটা খুলতেই একটা কালো ছায়া ধীরে ধীরে বেরিয়ে এলো। তার মুখ ছিল না, কিন্তু সে একসাথে হাজারো বিকৃত কণ্ঠে বলল, তোমরা আমাদের ঘুম ভাঙিয়েছ, এবার তোমরা শাস্তি পাবে। গ্রাম প্রধান আতঙ্কে চিৎকার করলেন, কিন্তু তখনই চারপাশ থেকে বিকৃত মুখের ছায়া বেরিয়ে এলো। তাদের হাত লম্বা হয়ে গেল। তারা গ্রাম প্রধানের চারপাশ ঘিরে ধরল। তারা চিৎকার করল, তুমি কি তালা খুলবে? গ্রামটা এক রাতের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল। পরদিন সকালে কেউ সেই জায়গায় এসে দেখল সেখানে আর কিছু নেই, শুধু পোড়া মাটি, আর তার মাঝে পড়ে আছে একটা বিশাল তালা। তালার ভেতর থেকে মাঝে মাঝে আসছে অদ্ভুত চাপড়ানোর শব্দ। একজন পর্যটক কৌতূহলবশত তালাটার ছবি তুলল, কিন্তু যখন সে মোবাইলে গ্যালারি খুলল, সে আতঙ্কে চিৎকার করে ফোন ফেলে দিল। ছবিতে তালার জায়গায় একটা বিকৃত মুখ দেখা যাচ্ছিল, আর তার ঠোঁট সেলাই করা ছিল। তখনই বাতাসে ফিসফিস করে ওঠে, তুমি কি চাবি পেয়েছো? এবার কার তালা খুলবে? পর্যটকের নাম ছিল আমান। তিনি বহু পুরনো রহস্যময় জায়গায় ঘোরাঘুরি করতেন। পোড়ামাটির মাঝে পড়ে থাকা বিশাল তালাটা দেখে কৌতূহল হলো।
পুরনো ধাতব তালাটার গায়ে মরচে পড়া ফাটল ধরেছে, আর মাঝখানে কালো ফুটোর মতো কিছু একটা। তিনি মোবাইল বের করে ছবিটা তুললেন, কিন্তু গ্যালারি খুলে ছবি দেখতে গিয়ে আতঙ্কে হাত থেকে ফোন ফেলে দিলেন। ছবিতে তালার জায়গায় দেখা গেল একটা বিকৃত মুখ, যার ঠোঁট মোটা কালো সুতো দিয়ে সেলাই করা। তখনই বাতাসে ধীরে ধীরে শোনা গেল ফিসফিসানি, তুমি কি চাবি পেয়েছ? চারপাশে বাতাস থমকে গেল, শীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। তালাটা কেঁপে উঠল, আর মাটিতে ভয়ঙ্কর ফাটল দেখা দিল। মাটির ফাটল থেকে কিছু একটা বেরিয়ে আসছিল। প্রথমে মনে হলো অন্ধকার, কিন্তু না, সেটা অনেকগুলো হাত, পচা শুকনো বিকৃত হাত। কারো কারো আঙুল ভাঙা, কারো হাতের চামড়া নেই। তারপরে সেই হাতগুলোর মাঝে উঠে এলো ছায়ার মতো বিকৃত কিছু মানুষ। তারা একসাথে ফিসফিস করে বলল, তুমি কি তালা খুলবে নাকি নিজের মুখ হারাবে? আমান পেছাতে চাইলেন, কিন্তু পারলেন না। তার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। এতদিন ধরে নিখোঁজ হওয়া গ্রামের মানুষগুলো এখন তার সামনে দাঁড়িয়ে, কিন্তু তার আর মানুষ নেই। তাদের মুখের চামড়া নেই, ঠোঁট সেলাই করা, চোখের গহ্বর ফাঁকা। একজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার গলায় ঝুলছিল একটা বিশাল কালো তালা। তার বুকের ভেতর থেকে চাপড়ানোর শব্দ আসছিল। আমান আতঙ্কে চিৎকার করতে চাইলেন, কিন্তু পারেননি। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তুমি কি চাবি পেয়েছ? তার শরীরের ভেতরে অদ্ভুত একটা পরিবর্তন হতে লাগলো। তার পাঁজরের নিচে যেন কিছু একটা নড়াচড়া করছে। সে নিচের দিকে তাকালো। তার পেটের ভেতর কিছু একটা নড়ছে। আমানের মুখ হঠাৎই নিজে থেকে সেলাই হতে শুরু করলো। তিনি হাত দিয়ে ঠোঁটের সুতো ছিঁড়তে চাইলেন, কিন্তু সুতোটা তার হাতের চামড়ার ভেতরে ঢুকে গেল। তার পুরো শরীর জুড়ে কালো সুতো জড়িয়ে যেতে লাগলো। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। তখনই তালার ভেতর থেকে একটা পচা কালো হাত বেরিয়ে এলো। তারপর বিশাল একটা বিকৃত ছায়া ধীরে ধীরে মাটি থেকে উঠে এলো। সে মুখহীন, তার শরীর কেবল কালো ছোপ ছোপ রক্তে ঢাকা, কিন্তু তার বুকের ভেতর ছিল একটা বিশাল চোখ, আর সেই চোখে শুধু ঘৃণার প্রতিশোধ। সে মুখ না থাকলেও হাজারো বিকৃত কণ্ঠে একসাথে বলে উঠল, তোমরা আমাদের ঘুম ভাঙিয়েছ, এবার তোমরা শাস্তি পাবে। চারপাশ থেকে বিকৃত মুখের ছায়াগুলো উঠে এলো। তারা সবাই একসাথে হাত বাড়িয়ে আরমানকে ধরল। তার শরীরের প্রতিটি অঙ্গ পাথরের মতো শক্ত হয়ে গেল। একজন ছায়া তার বুকে হাত রাখল। আরমান দেখতে পেল তার বুকের চামড়ার নিচে একটা চাবি গেঁথে গেছে। কেউ একজন তার বুক চিরে চাবিটা বের করে আনলো, আর সাথে সাথে আরমানের চোখের আলো নিভে গেল। তার শরীরের সব অঙ্গ শক্ত হয়ে গেল। তার চোখের জায়গায় এখন শুধু ফাঁকা গহ্বর। আমানের শরীর এক ঝটকায় মাটিতে পড়ে গেল। চারপাশের ছায়াগুলো উন্মাদ হাসিতে ফেটে পড়ল। তাদের হাতে ধরা ছিল সেই কালো চাবি, যেটার জন্য এতদিন দরজার অন্ধকারে অপেক্ষা করছিল। একজন ছায়া তালার ফুটোয় চাবিটা ঢুকিয়ে দিল। দূরে সেই বিশাল দরজা আবার খুলে গেল, আর সেই দরজার ওপাশ থেকে হাজার হাজার বিকৃত মুখের ছায়া বেরিয়ে এলো। তাদের বিকট চিৎকারে বাতাস কেঁপে উঠল। তাদের হাতে শিকল, তাদের মুখ সেলাই করা। তারা একসাথে বলল, আরও দরজা খুলতে হবে, আরও মানুষ চাই। পরদিন সকালে কেউ আর আমানকে খুঁজে পেল না। শুধুমাত্র আমানের গলায় একটা সিক্রেট রেকর্ডার ছিল, যার কারণে তার এক বন্ধু পরবর্তীতে এসব ঘটনা জানতে পেরেছেন। ওখানে ছিল শুধু পোড়া মাটির মাঝে পড়েছিল একটা বিশাল তালা, আর তার পাশে রক্ত দিয়ে লেখা, একটা দরজা খুলেছে আর একটা খোলা বাকি। সেই তালা এখনো পড়ে আছে, আর মাঝে মাঝে কেউ কেউ শুনতে পায় সেই চেনা ফিসফিসানি, তুমি কি চাবি পেয়েছ? এবার বলতে যাচ্ছে এসব বিষয়ের মূল কারণ। এখানে অনেকগুলো জিনকে আটকে রাখা হয়েছে। কখনো কি শুনেছেন জিনকেও কুফরি করা হয়, যাতে তারা মানুষের অসম্ভব ক্ষতি করার শক্তি পায়? এই ব্যাপারটা ঠিক সেরকম হয়েছে। এর থেকে বেশি আমি আর বলতে চাচ্ছি না, তাহলে হয়তো আমাদের ক্ষতি হতে পারে। আপনাদের জন্য আমার মামার সাথে ঘটে যাওয়ার একটি ঘটনা অ্যাড করে দিচ্ছি। বিশ্বাস করা আর না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি শুধু সেই ঘটনাটি শেয়ার করতে চলেছি, যা একেবারে সত্য। আসসালামু আলাইকুম। আমার মামা নাম শোয়েব মাহমুদ। মামা একটি সরকারি প্রত্নতাত্ত্বিক দপ্তরে কাজ করে। আমি মামার ভাষ্যমতে বলছি, কেননা মামা নিজেও এটা আমাকে এভাবে বর্ণনা করেছেন। যাই হোক, আমার পেশার কারণেই দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং গবেষণা করা আমার কাজের অংশ। ছোটবেলা থেকে আমি ছিলাম ডানপিটে স্বভাবের। অজানার প্রতি ছিল দারুণ আকর্ষণ। নতুন কিছু জানার নেশা আমাকে প্রত্নতত্ত্ববিদ বানিয়েছে। তবে এই নেশাই যে একদিন আমাকে এমন অভিজ্ঞতার মুখোমুখি করবে যা জীবন বদলে দেবে, তা কখনো ভাবেনি। আজ আমি আপনাদের যে ঘটনা শোনাবো তা আমার নিজের চোখে দেখা, অনুভব করা। এই ঘটনার পর আমার জীবন বদলে গেছে। আমি স্বেচ্ছায় অবসর নিয়েছি, যদিও আমার অবসরের সময় এখনো হয়নি। ঘটনাটি ঘটে ময়মনসিংহের ঐতিহাসিক আলেকজান্ডার ক্যাসেলে। 2023 সালের জানুয়ারির মাঝামাঝি অফিস থেকে
আদেশ আসে ময়মনসিংহের আলেকজান্ডার ক্যাসেল নিয়ে গবেষণার জন্য। রাজকীয় স্থাপত্যের জন্য বিখ্যাত এই ভবনটি 1879 সালে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী নির্মাণ করেন। এটি তার ইউরোপীয় অতিথিদের আতিথ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। স্থানীয়রা বলে এই ভবনে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা দিনের আলোয় বোঝা যায় না। আমি ভূতপ্রেত অলৌকিক ব্যাপারে বিশ্বাসী নই, আমি ইতিহাসের অনুসন্ধানকারী, তাই এসব কথা আমলে নিইনি। ক্যাসেলের পুরনো নকশা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। যেদিন সেখানে পৌঁছলাম সন্ধ্যা গড়িয়ে গেছে। আলেকজান্ডার ক্যাসেল যেন সময়ের এক অতীত কবর। নিঃসঙ্গ আর গম্ভীর। পাহারাদার রফিক মিয়া আমার দিকে তাকিয়ে বলল, সাহেব, সন্ধ্যার পরে বাড়িতে কেউ থাকে না। আমি হেসে বললাম, আমি ইতিহাস খুঁজতে এসেছি, ভূত নয়। আহাদ মাথা নেড়ে বলল, আপনার ইচ্ছা, সাবধানে থাকবেন। আমি মূলত ভবনের ভেতরে ঢুকে পড়লাম। বিশাল দেয়ালে ঝোলানো বিবর্ণ প্রকৃতিগুলো মনে হচ্ছিল যেন আমার দিকে তাকিয়ে আছে। এক একটা কক্ষে ঢুকলে বাতাসের অদ্ভুত একটা গন্ধ টের পাচ্ছিলাম, এমন গন্ধ যা আগেও কোথাও পাইনি। পুরনো বইয়ের তাক ঘাটাঘাটি করতে গিয়ে একটা পুরনো ফাইল পেলাম। এর ভেতরে একটা নকশা ছিল যেখানে একটি গোপন কক্ষের উল্লেখ আছে। এই নকশা আগে কোথাও পাইনি। আমার কৌতূহল তুঙ্গে পৌঁছালো। আমি গোপন কক্ষ খুঁজতে শুরু করলাম। 3 তলার এক কোণে, যেখানে কেউ সহজে যায় না, সেখানে গিয়ে খেয়াল করলাম একটা দেয়ালের গায়ে ক্ষত চিহ্নের মতো দাগ। হাত দিয়ে চাপ দিতেই দেয়ালের একটা অংশ কেঁপে উঠল। নিচ থেকে যেন ঠান্ডা বাতাস আসছিল। কোনোভাবে একটা লোহার রিং পেয়ে সেটি টানলাম, সঙ্গে সঙ্গে দেয়ালের একটা অংশ সরে গেল। সামনে সরু একটা সিঁড়ি দেখা গেল যা অন্ধকারে মিলিয়ে গেছে। বুক ধুকপুক করতে থাকলেও কৌতূহল আমাকে থামতে দিল না। মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে ধীরে ধীরে নামতে লাগলাম। নিচে নেমে দরজার সামনে দাঁড়াতে অনুভব করলাম আমার শরীরের রক্ত যেন জমে যাচ্ছে। দরজাটা ঠেলে খুলতেই সামনে এক অদ্ভুত দৃশ্য। কক্ষের ভেতরে ধুলো জমা টেবিল, তার উপরে রাখা একটি পুরনো হাত ঘড়ি। আশ্চর্যজনকভাবে সেটি এখনো টিক টিক করছে। আমি ধীরে ধীরে ঘড়ির দিকে হাত বাড়াতেই বাতি নেভে গেল। চারপাশ নিঃশব্দ। ঠিক তখনই খট 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 কেউ যেন সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। মোবাইলের আলো জ্বালাতেই সিঁড়ির নিচে দাঁড়ানো এক জোড়া পা দেখলাম। হাঁটুর উপরে কিছুই নেই। সেগুলো ধীরে ধীরে আমার দিকে আসছে। আমি পেছাতে লাগলাম, কিন্তু দরজা তখন বন্ধ হয়ে গেছে। পায়ের ধাপ এগিয়ে আসছে। মাটিতে ঠক ঠক শব্দ হচ্ছে, ধুলো উঠছে। এক মুহূর্তের জন্য মনে হলো বাতাসে ফিসফিসানে ভেসে আসছে, তোমাকে এখানে আসতে কে বলেছে? আমি ধাক্কা দিয়ে দরজা খুলে দৌড় দিলাম। উপরে উঠতে উঠতে আমার মনে হলো আমার গলায় কেউ যেন ঠান্ডা আঙুল রেখে দিয়েছে। হঠাৎ করে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ফিরে তাকিয়ে দেখলাম সেই হাত ঘড়িটি থেমে গেছে ঠিক 3:15। পরদিন সকালে আহাদ মিয়া আমাকে দেখে অবাক হয়ে গেল। আপনার মুখে তো ফ্যাকাশে কেন সাহেব, আর গলায় দাগ কি? আমি কিছু বলতে পারলাম না, শুধু ক্যাসেল থেকে বেরিয়ে এলাম। কিন্তু যাওয়ার আগে পুরনো নথি ঘেটে জানলাম 1857 সালের 31শে জানুয়ারি 3:15 এই কক্ষে একজন ব্রিটিশ অতিথি মারা গিয়েছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু গলায় ছিল এক অদ্ভুত দাগ। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তখন তার হাত ঘড়িটিও থেমে গিয়েছিল 3:15। এই ঘটনার পর আমার জীবন পুরোপুরি বদলে গেছে। আমি মানসিকভাবে এতটা বিপর্যস্ত হয়ে পড়েছিলাম যে অফিস আমাকে বাধ্য হয়ে অবসর নিতে বলল। আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে আমার মনে হয় আমি আবার সেই সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছি, আবার সেই খটখট আওয়াজ শুনতে পাই। আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, তবে যদি কখনো আলেকজান্ডার ক্যাসেলে যান, গভীর রাতে সেই ঘড়ির দিকে তাকাবেন না। কারণ আজও যদি রাত 3:15 কেউ সেই কক্ষের দিকে তাকায়, তবে দেখা যায় ঘড়িটি তখনও একবারের জন্য নড়ে ওঠে। আজ আর কিছু বর্ণনা করছি না, আর অনেক ঘটনা আছে আমার আশপাশের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।